কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তোমাদের সিআর আমাকে ফোন করেছিল যে তোমরা জুমে বোধহয় ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে রিসেন্টলি। রিকোয়েস্ট করেছিল টিমে ক্লাস নেওয়ার জন্য। এটা সম্ভব হচ্ছে না কারণ টিম সম্পর্কে আমার ধারণা খুব কম। সেই জন্য জুমেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং লাস্ট টার্মে টিমে এখন যারা ফোর্থ ইয়ার আছে ওদের যখন 3-2 তে ক্লাস নিচ্ছিলাম, টিমে না পরীক্ষা নেওয়ার জন্য টিমে আমি কোশ্চেন আপলোড করেছি। পরীক্ষার সময় এখনো কয়েকদিন বাকি, স্টুডেন্টরা সিআর আমাকে ফোন করে বলছে স্যার আমরা তো কোশ্চেন দেখতে পাচ্ছি। মানে আমার টিমের ধারণাটা হচ্ছে এরকম, আমি কোশ্চেন 2 দিন আগেই আপলোড করেছি, আপলোড করার সাথে সাথে তারা দেখতে পাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমি আর রিস্ক নেই না। তোমাদের আগামীকালকে পরীক্ষার কোশ্চেন আপলোড করা হয়ে গেছে, কিন্তু আমি নিজে আর করি না এসব ব্যাপারে। আমাদের লেকচারার জুনিয়র যারা, সিনিয়রদের ভিতরে ডক্টর রাশেদ, এরাই ভালো বোঝে। কোশ্চেন আমি টাইপ করি আর কোনো লেকচারারকে ডেকে বলি ভাই এটা আপলোড করে দাও। সেই জন্য টিমে আমি ক্লাস নিতে পারছি না। এখন তোমাদের যে অসুবিধা হচ্ছে, অ্যাটেন্ডেন্সের কথা বললো সিয়া। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি তো বেশ লিবারেল। কেউ রোল কলের সময় কানেকশন চলে গেলে আমাকে পরে ইমেল করে জানালে বা চ্যাটিং করে জানালে আমি দিয়ে দিই। প্রায় সব ক্লাসেই দেখছি সবাই প্রেজেন্ট থাকছে, 2-1টা ক্লাসে 2-1 জন ছাড়া। এটা কোনো কারণে যদি তোমাদের মিস হয়ে যায়, মানে তোমরা রোল করার সময় আমাকে জানাতে পারোনি, আমাকে অনেস্টলি, তবে এটা আমরা এক্সপেক্ট করবো তোমরা আবার ক্লাসে উপস্থিত না থেকে কেউ আমাকে ইমেল করে জানাবে না যে স্যার উপস্থিত ছিলাম। তোমরা ভালো প্রতিষ্ঠানের ভালো ছেলে মেয়ে, আমাকে জানালে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আর ক্লাসের কিছু অংশ যদি মিস করে যাও দুর্বল নেটওয়ার্কের কারণে, তাহলে তোমরা আমি তো লেকচার আপলোড করে দেই, ভিডিও আপলোড করে দেই, তোমরা সেখান থেকে দেখে নিও। এছাড়া আমরা কিছু, হ্যাঁ বলো। আমাদের মনে হয় ল্যাবের ভিডিও গুলো মনে হয় আপলোড করা হয় নাই। হয়নি, দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, শর্টলি দিয়ে দেবো, সবই দিয়ে দেবো, সব আপলোড পাবা তোমরা। আর হচ্ছে আর একটু বুয়েটের ব্যাপারে একটু বলি। আমি যতদূর জানি, আগে শুনেছিলাম যে এই যে বুয়েট আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, একটা টার্ম অলরেডি কমপ্লিট করলাম, কিন্তু জুম টিম এগুলো বুয়েট অনলাইন এই ফ্রি ভার্সন ইউজ করছে। এটা খুবই আনএক্সপেক্টেড। বুয়েটের কত টাকা আছে, এই কপিরাইট ভার্সন কিনতে বুয়েটের যা টাকা আছে তা সাগরের কাছে গোসপদ মাত্র। আমরা আমাদের একটা মিটিং এ, একাডেমিক কাউন্সিলের মিটিং এ ভাইস চ্যান্সেলর স্যারকে বলেছিলাম, স্যার এগুলো কেন আমরা ফ্রি ভার্সন ইউজ করবো, এগুলো টাকা দিয়ে কেনা হোক, কিনে যদি এটা সবাইকে দেওয়া হয় তারই মনে হয় এই উইকনেস গুলো থাকে না, কারণ ফ্রি ভার্সনের অনেক লিমিটেশন থাকে। যা হোক, তোমরাও যদি তোমাদের যে যিনি আর ইয়ে আছেন, তোমাদের সার্বিক অবস্থা যিনি দেখাশোনা করেন, ডিএসডব্লিউ স্যার, তাকে যদি তোমরা বলো স্যার আমরা জুমে এরকম প্রবলেম ফেস করছি, তাহলে হয়তো ওনার তরফ থেকেও আবার একটা ফিডব্যাক যাবে স্টুডেন্টদের, তোমাদের ফিডব্যাকটা ভিসির কাছে যাবে, তখন ভিসি স্যার চিন্তা করতে পারে। এটা কপিরাইট ভার্সন কিনলে এটা স্ট্রেংথ আরো বেড়ে যায়, ডেফিনেটলি বেড়ে যাবে। টিমে আমি নিতে পারছি না, এই যে করার কিছু নাই, তোমাদেরকে ভিডিও দেখে পরে ক্লাস বুঝে নিতে হবে। আর আরেকটা রিকোয়েস্ট করেছে সিয়া যে এক্সপেরিমেন্ট 1 এর সেকেন্ড ডে তে লেকচার হওয়ার পরে তোমাদেরকে কাজটা আমি বুঝিয়ে দিয়েছি, রিপোর্ট কিভাবে লিখতে হবে। তার মানে রিপোর্ট লেখার জন্য তোমরা 1 সপ্তাহ টাইম পেয়েছো, এটা তোমাদের জন্য একটু ওভারলোড হয়ে গেছে। এটা আমিও এগ্রি করি, কারণ 1 নম্বরের ক্যালকুলেশনটা একটু জটিল ছিল। তবে ও আমাকে বলেছে যে আজকে যেহেতু 2 এর প্রথম এক্সপেরিমেন্ট, আজকে যদি আমি তোমাদের রিপোর্ট কিভাবে লিখতে হবে বুঝিয়ে দেই, তাহলে তোমরা 2 সপ্তাহ টাইম পাও। কিন্তু 2 থেকে 7 পর্যন্ত এক্সপেরিমেন্ট গুলো 1 নম্বরের মতো না, অতএব এখানে এই প্রবলেম হবে না। এবং আমার যে ফিলোসফি সেটা হচ্ছে 2 নম্বরে 2 থেকে 7 পর্যন্ত প্রতিটা এক্সপেরিমেন্টই অলমোস্ট এরকমই, যে একটা থিওরিটিক্যাল লেকচার হবে আর পরেরটা এক্সপেরিমেন্টাল হবে।
পরের মানে আজকে যদি ইউনিভার্সিটি খোলা থাকতো, তোমরা যদি ক্যাম্পাসে থাকতে, তাহলে আজকে আমি ক্লাসরুমে লেকচার দিতাম, আর সামনের সপ্তাহে কি করতে হবে সব বুঝিয়ে দিতাম, বুঝে যেতে। সামনের সপ্তাহে এসে তোমরা সেই কাজটা করতে, সামনের সপ্তাহে কোনো লেকচার থাকতো না, কাজটা করে পরের সপ্তাহে রিপোর্ট দিতে, ব্যাপারগুলো এরকম হতো। কিন্তু যেহেতু সেরকম হচ্ছে না, সো আমি 2A এক্সপেরিমেন্ট নম্বরটা খেয়াল করবো, 2A লিখেছি। 2A মানে আমি লেকচার দিব, তোমাদেরকে বুঝিয়ে দেবো আগামী সপ্তাহে। আর এই 2B দ্যাট ইজ তোমার এক্সপেরিমেন্ট, যেহেতু আমরা ল্যাবে দিতে পারবো না, ওটা অফ থাকবে। 2A শুধু তোমরা বুঝে রাখবে। আগামী সপ্তাহে আমি 3A শুরু করবো। এইভাবে প্রতি সপ্তাহে এখন থেকে, যে সেই 24শে মে যদি আমরা ধরে নেই, ভালোটাই ধরে নেই খোলা হবে ইউনিভার্সিটি, তার আগে আমি আনুমানিক এই টার্মের মিডওয়েতে চলে যাব। টার্মের মিডওয়েতে যাওয়া মানে হচ্ছে প্রত্যেকটার আমরা 1 নম্বর এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো থিওরিটিক্যাল লেকচার গুলো দিয়ে দিতে পারবো প্রতি সপ্তাহে। তোমরা শুধু মনে রাখবা, এরপরে যখন আমরা ক্লাসরুমে আসবো, তখন আমরা প্রতি সপ্তাহে ওই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ল্যাব ওয়ার্ক গুলো করবো। তার মানে আজকে আমি 2A করাবো, 2A তোমরা বুঝে রাখবে, এটা আর বোঝাবো না। আগামী সপ্তাহে 3A করাবো, 3A তোমরা 3A বুঝে রাখবে, পরে আর বোঝাবো না ইউনিভার্সিটি খুললে। এইভাবে পরের সপ্তাহে 4A, তারপরের সপ্তাহে 5A, এইভাবে চলতে থাকবে। সব এক্সপেরিমেন্ট গুলো তোমরা বুঝে রাখবে। এরপরে ইউনিভার্সিটি খুললে তখন 2A ল্যাবে যে এক্সপেরিমেন্ট করবে, তারপরের সপ্তাহে 3A ল্যাবে যে এক্সপেরিমেন্ট করবে, তখন শুধু ল্যাব এক্সপেরিমেন্ট করে করে রিপোর্ট গুলো তখন দেবে, এখন আর রিপোর্ট দেওয়া লাগবে না। এরকম আমি চিন্তা করছি, এছাড়া আর করার কিছু নেই। এর আগে 230 যেমন আমি ক্লাস সে লেকচার দিয়ে ডাটাটা বলে দিয়েছি, এখানে ডাটাটা বলে দিলে অনেক বেশি অসম্পূর্ণ থেকে যাবে। 230তেও অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেটা সামান্য। 354-এ অনেক বেশি অসম্পূর্ণ থেকে যাবে, সেই জন্য সেটা খুব একটা অ্যাকসেপ্টেবল হবে না। সেই জন্য আপাতত প্ল্যানিংটা ওইভাবেই করছি যে এক্সপেরিমেন্ট গুলো আমরা ইউনিভার্সিটি খোলার পরে করব, যাতে কোনো অসম্পূর্ণতা না থাকে, এবং তারপরে আমরা রিপোর্ট গুলো নিব। এই হচ্ছে আমার প্ল্যান। তা 1 নম্বর এক্সপেরিমেন্টে যে অসুবিধাটা হয়েছে, তা বাকি এক্সপেরিমেন্ট গুলোতে রিপোর্ট লেখার জন্য শর্ট টাইম ওভারলোডে এই অসুবিধাগুলো আর হবে না আশা করি। এট দ্য সেম টাইম তোমাদের মনে রাখতে হবে যে 1 নম্বর এক্সপেরিমেন্টের এই অসুবিধাটা কিন্তু সব ব্যাচেই হয়ে থাকে। হ্যাঁ, একটা দুটো এক্সপেরিমেন্ট একটু অসুবিধা হতেই পারে, একটু ওভারলোডেড মনে হতেই পারে, ওটা মেনে নিতে হবে। তোমরা হচ্ছে সবাই জুয়েল, তোমাদের কাছে কোনো ওভারলোড না, সেই জন্য এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। আগামী সপ্তাহ থেকে একেবারে শেষ এক্সপেরিমেন্ট পর্যন্ত, মানে ইউনিভার্সিটি না খোলা পর্যন্ত আর কোনো রিপোর্ট দিতে হবে না। তবে ইউনিভার্সিটি খোলার পরে প্রত্যেক উইকে আবার রিপোর্ট দিতে হবে। বোঝা গেছে? এখন আমরা আসি, আমাদের এক্সপেরিমেন্ট শুরু করি। স্যার, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। স্যার, আসলে আজকের যে এক্সপেরিমেন্টটা, ওটা হচ্ছে আমি যখন আপলোড করছিলাম টিমসে, তখন হঠাৎ করে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তো আমি টার্ন ইন করেছিলাম, কিন্তু এইমাত্র চেক করে দেখলাম যে ফাইলটা আপলোড হয়নি, মানে ফাইলটা হচ্ছে করাপ্টেড হয়ে গেছে। তো আমি কি আপনাকে মেইল করে দিব? এখনই মেইল করে দাও, আরো আগে মেইল করে দেওয়া উচিত ছিল। এখনই মেইল করে দাও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাসের পরে এখন তুমি মেইল করতে কত সময় লাগবে? করে দাও, এখনই করে দাও। আচ্ছা স্যার, এই তো 5 মিনিট লাগবে, আমি করে দিচ্ছি এখন। করে দাও। আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ইলেকট্রো উইনিং অফ জিঙ্ক। আগের দিনেও সেটাও ছিল ইলেকট্রো উইনিং, ডিটেইলস একটা ক্যালকুলেশন আমরা বুঝেছি, তার মানে বেশ খানিকটা ধারণা আমরা পেয়ে গেছি ইলেকট্রো উইনিংটা কি। ইলেকট্রো উইনিং হচ্ছে একটা এক্সট্রাকশন প্রসেস, ইলেকট্রো এক্সট্রাকশন প্রসেস। এক্সট্রাকশন প্রসেস
এখানে কি হয়, এরকম একটা বাঁধ থাকে, বাঁধ বলা হয়, যার ভিতরে ইলেকট্রোলাইট, অ্যানোড, ক্যাথোড সবকিছু ডোবানো থাকে, এটাকে বাঁধ বলা হয়। ভ্যাট বলা হয়, ট্যাঙ্ক বলা হয়, বাঁধ বলা হয়। ল্যাবরেটরি টার্মে ইউজুয়ালি বাঁধ বলা হয়, বাঁধ। আর কমার্শিয়াল টার্মে ভ্যাট বা ট্যাঙ্ক বলা হয়। এই বাঁধে হচ্ছে একটা অ্যানোড, একটা ক্যাথোড। এটা করেশনের উল্টা, সো নেগেটিভটা হচ্ছে ক্যাথোড আর পজিটিভটা হচ্ছে অ্যানোড। ইলেকট্রোউইনিক অফ জিঙ্ক, তার মানে আমরা মাইন থেকে জিঙ্কের ওর কালেক্ট করব, সেই জিঙ্কের ওরটা কোনো একটা সলিউশন বানাবো। সো এই হচ্ছে জিঙ্কের ওর, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফাইড, জিঙ্ক কার্বনেট বিভিন্ন ভাবে থাকতে পারে এবং এক ফর্মে না একাধিক ফর্মে থাকতে পারে। কিছুটা জিঙ্ক কার্বনেট আছে, কিছুটা জিঙ্ক সালফেট আছে, কিছুটা জিঙ্ক অক্সাইড আছে, সেটাকে আমরা একটা সলিউশন বানাবো। যে ফর্মেই থাকুক না কেন, মিলিয়নস অফ জিঙ্ক আয়ন আছে, মিলিয়নস অফ জিঙ্ক আয়ন আছে। এরকম একটা সেল তৈরি করব যে ইলেকট্রোলাইট কন্টেইনিং মিলিয়নস অফ জিঙ্ক আয়ন। তারপর এখান থেকে ইনপুট হিসেবে আমরা যখন পাওয়ার দিব, তখন মানে পাওয়ার মানে হচ্ছে এই জায়গাটা ইলেকট্রন সারপ্লাস দিলাম, সো ইলেকট্রন এদিকে আসবে। সো এই হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের গায়ে এই যে আমরা মিনার মাইন থেকে যে জিঙ্ক কালেক্ট করেছি, সেই ক্যাথোডের গায়ে যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে জিঙ্ক 2 আয়ন। এইটা আসলো সেই মিনারেল থেকে, আর ওই যে আমরা ইলেকট্রন সাপ্লাই দিয়েছি 2 ইলেকট্রন নিয়ে জিঙ্ক হয়ে জমা হবে। সো এই ক্যাথোডের গায়ে এইটা জমা হবে। সো দিস ইজ দ্য জিঙ্ক। এখানে আমরা মিনারেল থেকে পেয়েছি জিঙ্কের কম্বিনেশন, অনেক ইম্পিউরিটি আছে তার ভিতরে, কিন্তু এই ক্যাথোডে জিঙ্ক অ্যাটম ছাড়া আর কিছু জমা হবে না। সো এই ক্যাথোডের গায়ে যেটা জমা হলো সেটা হচ্ছে পিওর জিঙ্ক। এটাকে বলা হয় ইলেকট্রোউইনিং। এক্সট্রাকশন বিভিন্ন পদ্ধতিতে হয়, এটাকে বলা হয় ইলেকট্রো এক্সট্রাকশন। ইলেকট্রো এক্সট্রাকশন যে কথা, ইলেকট্রোউইনিং সেই কথা। তার মানে এর পিওরিটি অনেক বেশি, এবং এই ক্যাথোডটা গায়ে অপারেশন শুরু করার আগে এমন একটা কিছু প্রলেপ দিয়ে দেওয়া হয় যে আমার ডিজায়ার্ড টাইম পিরিয়ড পরে আমি এই যে জিঙ্কটা জমা হলো, জিঙ্কের লেয়ারটা তুলে আনতে পারি। সো জিঙ্কের লেয়ারটা যখন আমি তুলে আনলাম, সে এরকম একটা জিঙ্ক লেয়ার, এখানে একটা জিঙ্ক লেয়ার, মাঝখানে একটা হলো আছে হয়তো, যেখানে তোমার এই হলো পোর্শনটা হচ্ছে এই জায়গাটায় ছিল ক্যাথোড ছিল। আমি এরকম একটা জিঙ্ক লেয়ার দিলাম, সো পিওর জিঙ্ক ফর্মে পেয়ে গেলাম। সো এক্সট্রাকশন করলাম আমি। সো এইটাই হচ্ছে আমার কাজ। আমরা এই এক্সপেরিমেন্টে দেখব যে এই যে ইনপুট আমরা দেই, ইনপুট পাওয়ার দেই, কারেন্ট দেই, সেই কারেন্টের ভেরিয়েশন হলে আমার এই আউটপুট হচ্ছে এইটা, আউটপুটের ভেরিয়েশনটা কেমন। তারপরে আমরা দেখব এই যে এখানে মিনারেল থেকে যে জিঙ্ক আয়ন আমরা এনেছি, এখানে ইম্পিউরিটির ভেরিয়েশন হলে, ইম্পিউরিটি কম হলে আউটপুট কেমন হয়, ইম্পিউরিটি বেশি হলে আউটপুট কেমন হয়। তারপরে আমরা আরো দেখবো, আমরা সবসময় আমাদের টার্গেটকে আউটপুটটা ভালো পাওয়া, পিওর জিঙ্ক এখানে পাওয়া এবং বেশি পরিমাণে জিঙ্ক পাওয়া, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই বেশি পরিমাণে জিঙ্ক পাওয়া এবং পিওর ফর্মে জিঙ্ক পাওয়ার জন্য আমরা ইন্টেনশনালি এখানে কিছু অ্যাড করি, ইন্টেনশনালি, যেগুলোকে বলা হয়, নাম হচ্ছে অ্যাডিটিভ। লিখে নিও এটা, অ্যাডিটিভ, অ্যাডিটিভ, TIV, অ্যাডিটিভ। এটা দেওয়া হয় যে এই
এর এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য, ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার জন্য। সো কোন অ্যাডিটিভ এবং কি পরিমাণে অ্যাড করলে আমি ভালো প্রোডাক্ট পাই সেগুলো আমরা দেখি। আজকে আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে, উদ্দেশ্য আবার একটু বলি, যে আমরা যে পাওয়ার দেব, আমরা তোমাদের বিভিন্ন গ্রুপকে বিভিন্ন পাওয়ার দিব। দেখো, গ্রুপ 1 কে আমরা বলেছি তাদের পাওয়ারের ভিতরে কারেন্ট ডেন্সিটি থাকবে 120 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। গ্রুপ 2 কে দেব 40, আর একটু বেশি, ডবল। গ্রুপ 3 কে দিব 100। আর এখানে গ্রুপ 1, 2 এবং 3 বেসিক ইলেকট্রোলাইট। বেসিক ইলেকট্রোলাইট মানে এই যে ইলেকট্রোলাইট যেটা, এইটা। এখানে আমি মিনারেল থেকে, বেসিক ইলেকট্রোলাইট বলতে বোঝাচ্ছে যে মিনারেল থেকে আমি যা পেয়েছি হুবহু সেইটাই, আর কিছু দিচ্ছি না সেটা। তা সেইটা এখানে থাকলো। গ্রুপ 1, 2 এবং 3, তাহলে তিনজনেরই বাতে কি আছে, ইলেকট্রোলাইট সেম, বেসিক ইলেকট্রোলাইট। শুধু তাদের চেঞ্জ কি করলাম, পাওয়ার ইনপুটটা চেঞ্জ করলাম। 1 কে 20 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার কারেন্ট ডেন্সিটি, 2 কে 40 আরো বেশি, 3 কে আরো বেশি। আর ডিপোজিশন টাইম তিন গ্রুপেরই 1.5 আওয়ার। টেম্পারেচার, টেম্পারেচার মানে হচ্ছে এই বাতের টেম্পারেচার, তিন গ্রুপেরই রুম টেম্পারেচার। স্টারিং মানে এটাকে আমি নাড়াচ্ছি কিনা, না, কোন স্টারিং নাই। তাহলে 1, 2, 3 এই তিনটা গ্রুপের ভিতরে পার্থক্য হচ্ছে শুধু কারেন্ট ডেন্সিটি, দ্যাট ইজ পাওয়ারের পাওয়ার ইনপুট চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি ওই তিন গ্রুপের যে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্ট দিয়ে আমি বলতে পারবো ওই তিন গ্রুপেরই 3 রকম প্রোডাক্ট পাবো। সেই প্রোডাক্টটা ভেরিয়েশন হয়েছে কি কারণে, ডিউ টু ভেরিয়েশন অফ কারেন্ট ডেন্সিটি। 20 থেকে 40 তে এসছি, 40 থেকে 100 এ গেছি। এই যে তিনটা কারেন্ট ডেন্সিটি চেঞ্জ করেছে, তার কারণে তাদের প্রোডাক্টের যে ভেরিয়েশন সেটা আমরা দেখবো এই তিন গ্রুপ থেকে। 4, 5 আর 6 এ আমি কি দেখবো, তাদেরও দেখো বা এই তিনটা স্টেপ, টাইম 1, টেম্পারেচার রুম, স্টারিং নান, কোনো স্টারিং নাই। স্টারিং মানে এটাকে আমরা নাড়াচ্ছি কিনা, নাই। এবং তিনজনেরই কারেন্ট ডেন্সিটি সেম, কিন্তু ওদের ইলেকট্রোলাইটে চেঞ্জ করে দিয়েছি। ইলেকট্রোলাইট 4 এ কি করা হচ্ছে, যে ওই বেসিক ইলেকট্রোলাইটের সাথে দেওয়া হচ্ছে 25 ppm অ্যান্টিমনি। দিস অ্যান্টিমনি ইজ অ্যান অ্যাডিটিভ। অ্যাডিটিভ অ্যাডিটিভ অ্যান্টিমনি ইজ অ্যান অ্যাডিটিভ। অ্যাডিটিভ কি জন্য দেওয়া হয়, ওই যে একটু আগে বললাম, অ্যাডিটিভ দেই যে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। গ্রুপ 4 কে দেওয়া হয়েছে বাতের ভিতরে অ্যান্টিমনি দেওয়া আছে। আবার 6 কে দেখো জিলাটিন দেওয়া আছে, 10 ppm জিলাটিন দেওয়া আছে। সো 10 জিলাটিন ইটস অ্যানাদার অ্যাডিটিভ। সো 4 কে দিচ্ছে একটা অ্যাডিটিভ, 6 কে দিচ্ছে একটা অ্যাডিটিভ, এবং 4 আর 6 এর ভিতরে কোনো কারেন্ট ডেন্সিটি চেঞ্জ নাই। তাহলে 4 এবং 6 এর যে প্রোডাক্ট পাবো সেখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি, কি কম্পেয়ার করতে পারি, যে অ্যান্টিমনি অ্যাডিটিভ হিসেবে দিলে কেমন হয় আর জিলাটিন অ্যাডিটিভ হিসেবে দিলে কেমন হয়। সেটা কারেন্ট ডেন্সিটির কোনো ইফেক্ট এখানে নেই। এট দ্য সেম টাইম আমরা আরো একটা চেঞ্জ বুঝতে পারি। কেউ কি বলতে পারবে? আমার 4 আর 6 এর পার্থক্যটা বোঝা গেছে তো? দুইটা গ্রুপেরই কারেন্ট ডেন্সিটি সেম, অর্থাৎ কারেন্ট ডেন্সিটির কোনো ইফেক্ট আমি পাবো না প্রোডাক্টের ভিতরে। আমি দুই গ্রুপের পার্থক্য হচ্ছে কি, অ্যামাউন্ট কমানো বাড়ানোর কারণে কি হয় ওইটা? সেটা একটা হতে পারে, কিন্তু ওটা আমি জানতে চাচ্ছি না। আর একটু গ্রুপ 1, 2, 3 এর দিকে একটু চিন্তা করতো। 1, 2, 3 এর দিকে একটু চিন্তা করতো। ইলেকট্রোলাইটের টাইপটা কি চেঞ্জ হয়ে গেছে? ইলেকট্রোলাইট টাইপ তো চেঞ্জ হয়েছে, এটা তো অ্যাডিটিভের, সেটা তো হ্যাঁ, এখন এটা হচ্ছে অ্যাডিটিভটা হচ্ছে মানে মেটালের আয়ন, আর জেলাটিন তো স্যার মানে জৈব যৌগ। মানে ঠিক আছে, অ্যান্টিমনি দিলে অ্যাডিটিভ হিসেবে অ্যান্টিমনি দিলে কি হয়, আর অ্যাডিটিভ হিসেবে জেলাটিন দিলে কি হয়, সেই পার্থক্য আমরা পেলাম। আরো একটা পার্থক্য কেউ মনে হয় খেয়াল করতে পারছো না, যাও একটু জটিল। দেখো
ওই 40 কারেন্ট ডেন্সিটি কিন্তু এখানেও আছে, একটা আছে না? তাহলে এই দুটাকে আমি গ্রুপ 2 এর সাথেও কম্পেয়ার করতে পারি না, যে কোনো অ্যাডিটিভ না দিলে কি হয়, আবার অ্যান্টিমনি অ্যাডিটিভ দিলে কি হয়, আবার জেলাটিন অ্যাডিটিভ দিলে কি হয়। আমি শুধু এখান থেকে 4 আর 6 কম্পেয়ারিজন না, এখান থেকে এই দুটা গ্রুপকে গ্রুপ 2 এর সাথেও কম্পেয়ার করতে পারি, কারণ সেখানেও কারেন্ট ডেন্সিটি কিন্তু 40, পারি না? জি স্যার, পারি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যে কোনো অ্যাডিটিভ না দিলে কি হয়, আবার অ্যান্টিমনি দিলে কি হয়, আবার জেলাটিন দিলে কি হয়। সো কম্পারিজন এখানে দুটো না, এখানে তিনটা, কারণ কারেন্ট ওখানেও 40। আর কপারটা হচ্ছে দিস ইজ ইমপিউরিটি, গ্রুপ 4-5 আছে, এটা হচ্ছে ইমপিউরিটি, কপার ইজ ইমপিউরিটি। সো আমার বেসিক ইলেকট্রোলাইটের সাথে কোনো ইমপিউরিটি যখন থাকে, এটা মিনারেল থেকে চলে আসে। হ্যাঁ, একেবারে আমি যেটা চাই সেটাই শুধু থাকবে, নট নেসেসারি ট্রু, তখন কি হয় এটা আমরা দেখতে চাই। সো এইগুলো হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে এখন যেটা বুঝলে, দেখো অবজেক্টিভটা আমার মিলিয়ে নাও। টু স্টাডি দ্য ইফেক্ট অফ কারেন্ট ডেন্সিটি মানে ইনপুটের ইনপুট, ওই যে গ্রুপ 1, 2 এবং 3 তে কারেন্ট ডেন্সিটি দেওয়া হচ্ছে 20, 40 আর 100। ইউনিট কি, মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। প্রতি সেন্টিমিটার স্কয়ার ক্যাথোডের উপরে এত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পড়বে। তাহলে 1, 2 আর 3 এর ভিতরে যদি আমরা কম্পারিজন করি, তাহলে আমরা দেখতে পাবো দ্য ইফেক্ট অফ কারেন্ট ডেন্সিটি। এইটার ইফেক্ট কিসের উপর দেখতে পারবো? অন দ্য মরফোলজি অফ জিঙ্ক ডিপোজিট। ক্যাথোডে যে জিঙ্ক ডিপোজিটটা পড়েছে তার গঠন তত্ত্ব, জিঙ্কটা কি পোরাস হয়েছে না নন পোরাস হয়েছে, জিঙ্কটা কি দেখতে ডাল হয়েছে না শাইনি হয়েছে, জিঙ্কটা কি ক্যাথোডের গায়ে, ক্যাথোডটা এরকম হচ্ছে একটা প্লেট লাইক, ক্যাথোড দেখা হচ্ছে। এই সব জায়গায় ইউনিফর্মলি জমা হয়েছে না কিনারের দিকে মোটা হয়ে গেছে, মাঝখানের দিকে পাতলা হয়ে গেছে। সো গঠন তত্ত্ব, জিঙ্কের ডিপোজিটের মরফোলজি কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। এবং এই পার্থক্য ডেফিনেটলি আমরা বুঝতে পারবো। এই পার্থক্যটা হচ্ছে এই কারেন্ট ডেন্সিটির কারণে। আমরা দেখতে পারবো গ্রুপ 1, 2 আর 3 থেকে ইফেক্ট অফ কারেন্ট ডেন্সিটি অন দ্য মরফোলজি অফ ডিপোজিট এন্ড দ্য কারেন্ট এফিসিয়েন্সি। এবং কারেন্ট এফিসিয়েন্সিও আমরা বের করবো। কারেন্ট এফিসিয়েন্সি কি? কারেন্ট এফিসিয়েন্সি হচ্ছে ইটা আই, তাই না? আমরা ক্যালকুলেশন দেখেছি ইটা আই, এফিসিয়েন্সি আই। এটা হচ্ছে W practical divided by W theoretical TH multiplied by 100. W practicalটা কি? W practicalটা হচ্ছে যে এই যে ক্যাথোডের গায়ে যে জিঙ্কটা জমা হলো, যে জিঙ্কটা জমা হলো সেই জিঙ্কটার ওজন কত, মানে কত গ্রাম জিঙ্ক জমা হলো, দ্যাট ইজ W practical। ঠিক আছে, তো ধরে নিলাম 15 গ্রাম ওজন জমা হলো, 15 গ্রাম জমা হলো। আর থিওরিটিক্যাল মানে হচ্ছে যে ফ্যারাডেজ ল অনুযায়ী কত গ্রাম জমা হওয়ার কথা ছিল, দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল। সেটা হচ্ছে কি, আমরা জানি 1 ফ্যারাডের জন্য জমা হয় কত, 1 ফ্যারাডের জন্য জমা হয়, এটা ক্যালকুলেশনে শেখানো না, ক্যালকুলেশনে বোধহয় শেখানো হচ্ছে কত, A/N। এ হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ জিঙ্ক বাই N, মানে এক ফ্যারাডের জন্য কতটুকু জমা হয়, এক তুল্য ওজন জমা হয়। সো অ্যাটমিক ওয়েট বাই N, মানে ভ্যালেন্সি দিয়ে ভাগ করলে হয় এক তুল্য ওজন, তাই তো? এটা জিঙ্কের অ্যাটমিক ওয়েট আর জিঙ্কের N। আর এক ফ্যারাডের জন্য জমা হয়, ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব। সো 1 এর জন্য জমা হয় কত, A/NF। সো আমরা যদি এটা 1 আমরা যদি আই কারেন্ট টি সময় ব্যাপী ফ্লো করি, আই কারেন্ট দ্যাট ইজ আই অ্যাম্পিয়ার টি সেকেন্ড এই ব্যাপী যদি ফ্লো করি, তাহলে তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে ফ্যারাডে, এটা 1 ফ্যারাডে, আর অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড। আইটির ইউনিট কি? আইটির ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড। অ্যাম্পিয়ার গুণ সেকেন্ডকে কি বলা হয়? আবার কুলম্ব বলা হয়। তাহলে 96,500 কুলম্বের জন্য এত,
1 কুলম্বের জন্য এত, সো আইটি কুলম্বের জন্য হবে A/NF IT। তার মানে this is the W theoretical, W theoretical তো হচ্ছে atomic weight of zinc, তার ভ্যালেন্সি, I মানে কত কারেন্ট দিলাম ইন অ্যাম্পিয়ার, T মানে কত সময় দিলাম ইন সেকেন্ড, আর ফ্যারাডে মিন্স হচ্ছে 96,500। তো এইটা হচ্ছে, এইটা ডেফিনেটলি এই থিওরিটিক্যাল মানে হচ্ছে কোনো লস নেই ধরে, এটা ডেফিনেটলি 15 থেকে ছোট হবে না বড় হবে? হয়তো 20 হলো, কারণ কিছু লস থাকে, লস হওয়ার কারণে কারেন্ট কিছু ইনপুট কিছু লস হয়ে যায়, সেই জন্য আমরা থিওরিটিক্যালটা পাই না, তার থেকে কম পাই, মাল্টিপ্লাইড বাই 100। আচ্ছা স্যার, এই যে এআইটি বাই এনএফ এই টার্মটা হচ্ছে আমরা লাস্ট দিন এক্সপেরিমেন্টেও দেখছিলাম কি পজিশন টাইম বের করার সময় ফর্মুলাটা সেটাই। তখন সাথে একটা বিটা ছিল, তাহলে কি এই যে ডাব্লিউ প্র্যাকটিক্যাল আর ডাব্লিউ দ্যাট বিটা ইজ এ নয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, দ্যাট বিটা ইজ এ নয়। এখানে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত হয় এটা দেখি। 75% স্যার। 75 না, 3 5 15, 4 5 20, 4 25, সো 75%। সো এখানে সে বিটা বা এন আই এইটা হচ্ছে তোমার 0.75, ওখানে এইটাই ছিল, ওখানে বোধহয় 97% 98% এরকম। এই সো কারেন্ট এফিসিয়েন্সি আমাদের হবে। এখন দেখা যাবে যে 20-র জন্য কারেন্ট এফিসিয়েন্সি একরকম হয়েছে, 100-এর জন্য কারেন্ট এফিসিয়েন্সি আরেকরকম হচ্ছে। তো আমি গ্রুপ 1 এবং 2 থেকে এই জিনিসটা পেয়ে যাবো, 1 নম্বর অবজেক্টিভ পেয়ে যাবো 1, 2 এবং 3 থেকে, যে ইফেক্ট অফ কারেন্ট ডেন্সিটি অন মরফোলজি, মানে দেখতে কেমন, গঠনতন্ত্র, এবং কারেন্ট এফিসিয়েন্সি। 2 নম্বরে টু স্টাডি দ্য ইফেক্ট অফ ইম্পিউরিটিস মানে অন দ্য ডিপোজিট মরফোলজি এন্ড কারেন্ট। ওই একই জিনিস দেখছি, কিসের ইফেক্ট? ইম্পিউরিটি মানে গ্রুপ 5 যাকে সেটা থেকে কপার নিয়েছি। এখানেও দেখো, আমি গ্রুপ 2 এর রেজাল্টের সঙ্গে যদি 5 এর রেজাল্ট কম্পেয়ার করি, গ্রুপ 2 কিন্তু 40, গ্রুপ 5 এও কিন্তু 40, তাহলে 2 এর সাথে 5 এর রেজাল্ট কম্পেয়ার করলে কি হবে? আমি পেয়ে যাব না যে এখানে কোনো ইম্পিউরিটি নাই আর এখানে ইম্পিউরিটি আছে। সো ইম্পিউরিটি থাকলে কি হচ্ছে, ইম্পিউরিটি না থাকলে কি হচ্ছে, সেটা আমি পেয়ে যাবো। আর এডিটিভ আর ইম্পিউরিটি মানে পার্থক্যটা কি আসলে? পার্থক্যটা হচ্ছে, ইম্পিউরিটি মানে হচ্ছে এটা ম্যান্ডেটরিলি ওখানে রয়ে গেছে, আমি যখন মাইন্ড থেকে তুলে এনেছি, হ্যাঁ, ওর সাথে যেটা মিক্সচার অবস্থা আছে, দ্যাট ইজ ইম্পিউরিটি। আমি ইন্টেনশনালি অ্যাড করিনি, আমি ইন্টেনশনালি কোনো খারাপ জিনিস অ্যাড করবো না। আর অ্যাডিটিভ হচ্ছে আমি ইন্টেনশনালি অ্যাড করেছি in order to get some desired properties, in order to improve the product quality, in order to get higher efficiency, that is the additive. বোঝা গেছে? জি স্যার। ওই দুটোর ভিতরে পার্থক্য কি? By nature, usually impurities are always harmful, but not necessarily always harmful. সময়ে সময়ে ইম্পিউরিটি লাভও হতে পারে না? হ্যাঁ, ছোটবেলায় একটা বাগধারা পড়েছিল নাকি, অকল্যাণ হইতে কল্যাণ, কি জানো কি বলে এই বাগধারাটাকে? সাপে বর নাকি সাপে বর? হ্যাঁ, আমার তো মনে আছে যে হাত উঁচু করলাম, বাসটি থামলো না, পরে শুনলাম বাসটি অ্যাক্সিডেন্ট করেছে, তো বাসটা না থামাতে আমার জন্য সাপে বর হয়েছে, এরকম একটা কি। আমি করেশন নিয়ে পড়াচ্ছি, করেশনের কথাই বলি, এই সামনের লেকচারে হয়তো আসবে। আমরা করেশনকে কি জানি? হার্মফুল জানি না, কিন্তু অলওয়েজ কি হার্মফুল? নট হার্মফুল। করেশন না হলে আমরা তো ওই ড্রাই সেল ব্যাটারি কনসেপ্ট আনতে পারতাম না, আমরা পাওয়ার আনছি না করেশন করে। করেশন ইজ নট অলওয়েজ হার্মফুল। সো ইউজুয়ালি ইম্পিউরিটি ইজ হার্মফুল, এটা আমরা আলাদা করতে পারিনি, মিনারেলের সাথে চলে এসছে। কিন্তু অ্যাডিটিভ ইজ নেভার হার্মফুল, কারণ আমরা এটা ইন্টেনশনালি অ্যাড করি টু বি বেনিফিটেড, যে gelatin by stars on the morphology of the deposit.
তাহলে এই হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ আমার এই 6টা গ্রুপ থেকে আমি পারপাস সার্ভ হচ্ছে, তোমরা বুঝে গেলে, তাই তো? এখন এবার আমাদের বেসিক ইলেকট্রোলাইট বানাতে হবে। আমরা তো কোনো মাইন থেকে ওই জিঙ্ক ওইগুলো তুলে আনবো না, ওই মাইন থেকে তুলে যে আনাটা আমরা ল্যাবে বানাবো। তো বলা হচ্ছে বেসিক ইলেকট্রোলাইট মানে হচ্ছে যেখানে কোনো ইম্পিউরিটি নাই এবং যেখানে শুধু জিঙ্ক আছে এবং কোনো অ্যাডিটিভও নাই, সেটা কি ইলেকট্রোলাইট মানে হচ্ছে অ্যাকোয়াস ডেফিনিটলি হতে হবে। তাহলে এটা হচ্ছে লিটার। এখানে যে বাতটা আছে, বাতের ভিতরে জিঙ্কের আয়ন আছে, জিঙ্ক আয়ন, এটা ডবল প্লাস, এখানে ডবল প্লাস জিঙ্ক আয়ন হচ্ছে, আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 1 লিটার সলিউশনের ভিতরে জিঙ্ক আছে 70 গ্রাম। আর আছে কি সালফিউরিক অ্যাসিড আছে H2SO4। এই 1 লিটার সলিউশন আছে, সলিউশনের ভিতরে 120 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। এগুলো আমরা পরবর্তীতে পড়বো, যে কোশ্চেন আসতে পারে সালফিউরিক অ্যাসিডটা কোথা থেকে আসলো। এগুলো আমরা ইন্টেনশনালি দেই, এটা সম্ভবত 3-2 তে পড়বো যে কেন সালফিউরিক অ্যাসিডটা দেওয়া হয় আমাদের। এই দেখো, এইটাও কিন্তু একটা কন্ডাক্টর, জিঙ্ক আয়নকে মুভ করে এখানে আসতে হবে। তাহলে এই জায়গায় যদি রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়, তাহলে জিঙ্ক আয়ন আসতে অনেক বাধাপ্রাপ্ত হবে না? বাধাপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স বেশি হবে, ইফিসিয়েন্সি কমে যাবে। ইফিসিয়েন্সি ওই যে যেটা ইটা আই বললাম, কারেন্ট ইফিসিয়েন্সি কমে যাবে। হ্যাঁ, ক্রোমিয়ামের ইফিসিয়েন্সি অ্যারাউন্ড হচ্ছে 20%, বুঝছো? মানে ক্রোমিয়াম ডিপোজিশন করতে গেলে এর বেশি পাওয়া যায় না, 20, 22, 25 এর বেশি পাওয়া যায়। তার মানে তার বাধা অনেক বেশি। এই বাধাটাকে কমানোর জন্য বাতের ভিতরে আমরা কিছু জিনিস অ্যাড করি। That is in order to increase the conductivity of the electrolyte, sulfuric acid is added. So sulfuric acid add করা। The basic electrolyte মানে হচ্ছে এই সলিউশনটা যার ভিতরে জিঙ্কের কনসেন্ট্রেশন হচ্ছে প্রতি লিটারে 70 গ্রাম, আর প্রতি লিটারে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 120 গ্রাম। তাহলে আমরা কিভাবে বানাবো সেটা আমরা ক্যালকুলেশনে দেখবো। আমরা ধরে নেব যে আমরা ল্যাবে যখন এই কাজ করবো, প্রত্যেকটা গ্রুপ এইটা হচ্ছে বিকার দেওয়া হবে। দিস কন্টেইনার ইজ এ বিকার, 500 সিসি বিকার সম্ভবত দেবো আমরা, 500 সিসি বিকার দিব। তারপরে 500 সিসি বিকারের ভিতরে নিশ্চয়ই আমার সলিউশন 500 সিসি থেকে কম থাকতে হবে। আমরা ধরে নেব সলিউশনের পরিমাণ থাকবে প্রতিটা গ্রুপের জন্য 300 সিসি। তাহলে এই বেসিক ইলেকট্রোলাইট গ্রুপ 1, 2 এবং 3 কে বানাতে হবে। তার জন্য কিভাবে তোমরা বানাবে তার জন্য একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। সো বেসিক ইলেকট্রোলাইট আমরা বানাবো। সো আমরা বেসিক ইলেকট্রোলাইট বানাচ্ছি। বেসিক ইলেকট্রোলাইট তোমাদের চোখের সামনে সবার শীট আছে তো? আছে? শীট গুলো তোমরা পেন নিয়ে কাছে রেখেছো? জি স্যার। কাছে রাখবা সবসময়, তাহলে ওইগুলো দেখবা। আমি ওইগুলো থেকেই সবকিছু দেখাচ্ছি, ক্যালকুলেশনটা ওখানে দেওয়া নেই। বেসিক ইলেকট্রোলাইটে কি বলা আছে? ওখানে বলা আছে 70 গ্রাম পার লিটার জিঙ্ক আয়ন, আর কি 120 গ্রাম পার লিটার সালফিউরিক অ্যাসিড H2SO4। আমি ধরে নিয়েছি যে প্রতি গ্রুপ 300 সিসি করে সলিউশন বানাবে, ইলেকট্রোলাইট বানাবে। Let 300 cc solution
সলিউশন মানে হচ্ছে ইলেকট্রোলাইট required for this group তাহলে 1, 2 আর 3 এর ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 এদের ক্যালকুলেশন হবো একই হবে। সো 300 সিসি ইলেকট্রোলাইট 300 সিসি electrolyte contains কি হবে জিঙ্ক 300 সিসিতে কত গ্রাম জিঙ্ক থাকবে 1 লিটারের ভিতরে জিঙ্ক থাকবে হচ্ছে 70 গ্রাম থাকবে 1000 লিটার মানে 1000 সিসি সো 300 সিসিতে জিঙ্ক থাকবে হচ্ছে গুণ 300 এটা হয় 21 গ্রাম জিঙ্ক এখন তোমাদেরকে আমরা কমার্শিয়ালি যে জিঙ্ক মার্কেটে কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে জিঙ্ক সালফেট বাজারে যেটা পাওয়া যায় জিঙ্ক সালফেট জিঙ্কের সল্ট পাওয়া যায় জিঙ্ক সালফেট হিসেবে পাওয়া যায় অ্যাটমিক জিঙ্ক সালফেট তার ওয়েট মলিকুলার ওয়েট of zinc sulfate এটা সমান কত জিঙ্কের অ্যাটমিক ওয়েট হচ্ছে 65.37 জিঙ্ক একটা আছে সালফার একটা আছে 32 আর স্যার হ্যাঁ বলো স্যার এখানে তো হচ্ছে 300 সিসি আর আর ভ্যালুটা তো দেওয়া আছে হচ্ছে গ্রাম পার লিটারে, সো সিসি কে কনভার্ট করতে হবে না লিটারে? হ্যাঁ 1 লিটার মানে কি 1000 সিসি এই জন্য স্যার 1000 দিয়ে ভাগ হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার। লিটার মানে তো 1000 সিসি সো 1000 সিসিতে আছে 70 গ্রাম 1 সিসিতে আছে 70/1000 তো 300 সিসিতে আছে 300 দিয়ে গুণ ঠিক আর কিছু না লিটার মিন্স হচ্ছে 1000 সিসি এখানে জিঙ্ক সালফেট মার্কেটে যেটা পাওয়া যায় ওর সাথে 7 অণু ওয়াটার থাকে H2O থাকে সো জিঙ্ক সালফেট এখানে 7 অণু ওয়াটার লেখাও ভালো এখানে 7H2O আছে সো জিঙ্ক হচ্ছে 65.37 সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 16 64 দিস ইজ অক্সিজেন যোগ 7 অণু পানি 7 আর 1 অণু পানি মানে হচ্ছে 18 এটা সমান আসে হচ্ছে 287.37 তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমি যেটা পাই মার্কেট থেকে যেটা কিনতে পাই সেটা হচ্ছে এইটা এখান থেকে আমি জিঙ্ক আলাদা করতে পারি না কিন্তু আমি যদি এই যেটা পাই সেইটা 287.37 গ্রাম জিঙ্ক নেই যেটা পাচ্ছি এইটা যদি এত গ্রাম নেই তাহলে আলটিমেটলি জিঙ্ক কত নিলাম আমি 65. রাইট সো আমার নিতে হবে কতটা 21 গ্রাম জিঙ্ক নিতে হবে সো 21 গ্রাম জিঙ্ক নেওয়ার জন্য আমার এইটা কত গ্রাম নিতে হবে সেটা আমাকে বুঝতে হবে হেন্স 21 গ্রাম zinc ion is obtained from এটা বের করে তোমরা বের করে আমাকে রেজাল্টটা বলো 92.32. রাইট obtained from কত হবে 92. ঠিক আছে ক্যালকুলেশন তো দেখাই আমরা পাবো হচ্ছে এক মিনিট একটু
সরি, তাহলে 21 গ্রাম পাই। আমরা হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে 287.37 divided by 65.37 multiplied by 21। এটা ইকুইভ্যালেন্ট টু হয় 92.3171। আমার এটা আছে গ্রাম জিঙ্ক সালফেট 7 মলিকিউল ওয়াটার। ক্যালকুলেশনটা সবাই বুঝেছো? না বুঝলে জিজ্ঞাসা করো। সিম্পল ক্যালকুলেশন, যে এত গ্রাম জিঙ্ক পাওয়ার জন্য আমাকে নিতে হয় কত, এত গ্রাম এটা নিতে হয়। তাহলে 1 গ্রাম জিঙ্ক পাওয়ার জন্য আমাকে নিতে হবে কত, এইটা ডিভাইড বাই এত। তাহলে 21 গ্রাম জিঙ্ক পাওয়ার জন্য আমাকে নিতে হবে গুণ 21। তাহলে আমাকে নিতে হবে এই জিনিসটা যেটা আমি মার্কেট থেকে পাচ্ছি। আমি যদি 92.3171 নেই তাহলে আমি 21 গ্রাম জিঙ্ক পাবো। আর 21 গ্রাম জিঙ্ক দিয়ে যদি আমি 300 ভলিউমের একটা সলিউশন বানাই তাহলে তার ভিতরে জিঙ্কের কনসেন্ট্রেশন থেকে যাবে এইটা। তাই তো কনসেপ্টটা? এখন শুধু এইটা, কারণ এর ভিতরে সালফিউরিক অ্যাসিডও দিতে হবে। তাহলে ঠিক আছে, এইটুকু গেল। তাহলে আমার মার্কেট থেকে যেটা পাচ্ছি সেখান থেকে আমার এতটা নিতে হবে, এটুকু বোঝা গেল আশা করি। এরপরে আমার জিঙ্ক সালফেট সালফিউরিক অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিড বলা হচ্ছে কত, 120 গ্রাম পার লিটার সালফিউরিক অ্যাসিড। তো ঠিক আগের মতোই 300 সিসি আমার সলিউশন, টোটাল সলিউশন হবে 300 সিসি। সো 300 সিসি ইলেকট্রোলাইট, সলিউশন না লিখে আমি লিখছি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট contains, এই 300 সিসি ইলেকট্রোলাইটের ভিতরে সালফিউরিক অ্যাসিড কতটুকু থাকতে হবে? ওরা বলা হয়েছে যে লিটারে 120 গ্রাম, তাই না? 120 গ্রাম। সো 1 লিটারে 1000 সিসিতে 120 গ্রাম, তো 1 সিসিতে 1000 দিয়ে ভাগ, সো 300 সিসিতে 300 দিয়ে গুণ, সমান হচ্ছে 36 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিড কি আমরা মার্কেট থেকে কিনে কি হিসাবে, গ্রাম হিসেবে কিনি না অন্য কিছু হিসাবে কিনি? ভলিউম হিসেবে কিনি। আমরা বোতল পাই এরকম, তাই না? সালফিউরিক অ্যাসিডের বোতল পাই, আশীর্বাদ ল্যাবে তোমরা দেখেছো, তাই না? এরকম বোতল পাই, বোতল পাই। সালফিউরিক অ্যাসিডের ভলিউম থাকে, তাই না? তা সেই ভলিউম এর লেখা থাকে এটা হয়তো 5 লিটার, ইউজুয়ালি 5 লিটার আমরা কিনি সালফিউরিক অ্যাসিডের ভলিউম। ওর গায়ে যে ইনফরমেশন গুলো থাকে, ওর একটা স্পেসিফিক গ্র্যাভিটি থাকে, রো, সেটা তো আমাদের এখানে দেওয়া আছে 1.84। দেখি কোথায় দেওয়া আছে, এখানে। সালফিউরিক অ্যাসিড, এই যে দেখো তোমাদের এই এখানে দেওয়া আছে এক জায়গায়। কনসেন্ট্রেশন হচ্ছে 98%, আর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 1.84। আর এই জিঙ্ক সালফেটে যেগুলো লিখলাম সেগুলো এখানে সবকিছু দেওয়া আছে পরপর। যাও, এখন আমরা সালফিউরিক অ্যাসিডের আমরা ক্যালকুলেশনটা দেখছি। সালফিউরিক অ্যাসিডে শীট সামনে আছে, দেখে নাও, দুটো ইনফরমেশন দেওয়া আছে, কনসেন্ট্রেশন 98% আর স্পেসিফিক গ্র্যাভিটি 1.84। তার মানে এই বোতলের গায়ে স্পেসিফিক গ্র্যাভিটি রো লেখা থাকবে 1.84 আর কনসেন্ট্রেশন দেওয়া থাকবে সিওএনসি কনসেন্ট্রেশন হচ্ছে 98%। এটা বোতলের গায়ে লেখা থাকে। আমার দরকার হচ্ছে এত গ্রাম। আমরা জানি রো সমান m/v। আমরা এই বোতল থেকে ভলিউম নেব,
ভলিউম নিতে গেলে আমাকে এই এত গ্রামকে ভলিউমে কনভার্ট করে নিতে হবে। সো ভলিউম মানে হচ্ছে ভি। সো এটা থেকে আসে ভি সমান এম বাই রো। এম কত? এম হচ্ছে 36 গ্রাম। 36 গ্রাম। আর রো দেওয়া আছে 1.84। এটা আসলে কত আসে? 19.565। এটা আমার এখানে এরকমই রাখা আছে, এইভাবে রেখে দিয়ে না আপাতত। এত সিসি। এখন এত সিসি লাগবে, আমি এত সিসি নেবো, কিন্তু ওখানে বলা আছে ওর গায়ে আবার একটা জিনিস আছে, কনসেন্ট্রেশন 98%। এটা কিন্তু তোমাদের ইয়েতেই দেওয়া আছে, বলে দেওয়া আছে 98% বলা আছে, তোমাদের এক্সপেরিমেন্টে বলা আছে। তার মানে আমরা যে সালফিউরিক অ্যাসিডটা মার্কেট থেকে কিনছি এটা 100% সালফিউরিক অ্যাসিড না, এটা একটু পানি মেশানো থাকে। তার মানে তুমি যদি 100 সিসি সালফিউরিক অ্যাসিড নাও, তার ভিতরে 98 সিসি পাবা সালফিউরিক অ্যাসিড আর 2 সিসি পাবা পানি। দ্যাট ইজ কল্ড, its concentration is 98%। তাহলে তো আমি তো ক্যালকুলেশন করছি জেনুইন সালফিউরিক অ্যাসিডের। তার মানে আমি দেখতে পাচ্ছি যেহেতু কনসেন্ট্রেশন 98%, সো 98 সিসি সালফিউরিক অ্যাসিড is obtained from 100 cc কমার্শিয়াল, মানে যেটা আমি পাবো আশিদার ল্যাবে যেটা রাখা আছে কমার্শিয়াল সালফিউরিক অ্যাসিড, যে বয়েমে যেটা আছে সেটা 100 সিসি না, মানে জেনুইন আমি পাচ্ছি 98 সিসি। তাহলে আমার জেনুইন দরকার হচ্ছে 100 সিসি। সুতরাং 36 by 1.84 cc sulfuric acid is obtained from 100 by 98 into 36 নিচে হচ্ছে 1.84, এটা কত আসে? 19.9645। রাইট, 19.96 সিসি। তার মানে আমি ক্যালকুলেশনে পেলাম আমার 300 সিসি সলিউশন বানাতে গেলে আমার কাছে তোমাদেরকে দেওয়া হবে সালফিউরিক অ্যাসিডের এই বয়াম দেওয়া হবে, সেই সালফিউরিক অ্যাসিডের এই বয়াম থেকে এত সিসি নিতে হবে। আর দেওয়া হবে কি? আর দেওয়া হবে জিঙ্ক সালফেট উইথ 7 মলিকুলস ওয়াটার, একটা পট দেওয়া হবে। পট মানে যে পটে করে আমার মার্কেট থেকে কিনেছি, সেখান থেকে নিতে হবে কতটুকু? 92.317 আউটপুট। তো এই নিয়ে এইবার তোমাকে করতে হবে কি, মেজারিং সিলিন্ডার। দেখো তোমাদের এক্সপেরিমেন্টাল শিট যাদের কাছে আছে তারা শিটটা খোলো, সেখানে দেখো লেখা আছে ইকুইপমেন্ট কি কি দরকার। ইকুইপমেন্ট দরকার, তার নিচে আছে অ্যাক্সেসরিজ কি কি দরকার। অ্যাক্সেসরিজ এর ভিতরে 5 নম্বরে আছে মেজারিং সিলিন্ডার। পেয়েছো? এক্সপেরিমেন্ট 2 চোখের সামনে আছে। অ্যাক্সেসরিজ এর ভিতরে লেখা আছে 5 নম্বরে মেজারিং সিলিন্ডার। তার মানে তোমাকে এখন করতে হবে কি, একটা বড় বিকার নিতে হবে। বড় বিকার নিয়ে, বড় বিকার মনে করো 300 সিসি, বিকারের গায়েও লেখা থাকে 300 সিসি, এই জায়গায় লেখা আছে, বাট দ্যাট ইজ নট কারেক্ট, অ্যাকুরেট। জিজ্ঞাসা মাস্তি অ্যাকুরেট হচ্ছে মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার হচ্ছে এরকম লম্বা, তার গায়ে যেটা থাকে দ্যাট ইজ দ্য মেজারিং সিলিন্ডার, অ্যাকুরেট। তা মানে এটা অলমোস্ট অ্যাকুরেট, 100%। মনে করো যে বিকার নিলে 300 সিসি এখানে লেখা আছে, 300 সিসির ভিতরে তুমি 92.3171 গ্রাম জিঙ্ক সালফেট নিলে সে এই পর্যন্ত আসলো। দিস ইজ জিঙ্ক সালফেট। 7 molecules water। এরপরে নেবে কি সালফিউরিক অ্যাসিড 19.96 নেবে, তাই না? কারণ অ্যাসিডের ভিতরে পানি ঢালতে হয় না, পানির ভিতরে অ্যাসিড ঢালতে হয়, তাই তো? সো এখন অ্যাসিড ঢালবা না, এখন একটু পানি নাও।
সো একটু পানি নিয়ে এতটুকু দিলে, সো এটা খুব ওয়াটার। তোমাকে খেয়াল রাখতে হবে সব অ্যাড করার পরে যেন এটা ক্রস করে না যায়। একটু ওয়াটার নিলে, নিয়ে এটাকে মিক্স করবে। এরপরে সালফিউরিক অ্যাসিড কতটুকু, 92 না 19.96, 19.96, 19.96 সালফিউরিক অ্যাসিড। সো এরপরে তুমি 19.96 সালফিউরিক অ্যাসিড ঢালবে, মনে করো এই যে এতটুকু আসবে। সো H2SO4. Still you are below the level of 300 cc. এইবার এটাকে তুমি সব ভালোভাবে মিক্স করবা, মিক্স করে একটা সলিউশন, ঠিক আছে? সলিউশন বানানোর পরে এখন কমন কনসেপ্ট যে এবার আমরা পানি দিয়ে 300 বানাই, কিন্তু যেহেতু এটা অ্যাকুরেট না, তোমাকে মনে করো মেজারিং সিলিন্ডার হচ্ছে এটা, 300 ইজ হিয়ার, 300 ইজ হিয়ার। তাহলে এটাকে মিক্স হয়ে গেল। সো মিক্স হয়ে গেল, যেটা 300 এর নিচে আছে। এবার এইটাকে তুমি মেজারিং সিলিন্ডারে ঢালবে, ঢাললে কোন পর্যন্ত আসবে, এতটুকু আসবে। এখন ঢালা মানে কি, এই সলিউশনের এই কিনারায় কিনারে একটু লেগে থাকবে, ডেফিনেটলি একটু লেগে থাকবে। আবার একটু ডিস্টিল ওয়াটার দাও, দিয়ে ওটা ধুয়ে এনে আবার ঢালো। সো মনে করো এই পর্যন্ত আসবে। স্টিল উই আর বিলো দ্য 300 cc লেভেল। এরপরে এখানে আবার পানিটা ডিস্টিল ওয়াটার দাও, দিয়ে 300 cc একেবারে এই পর্যন্ত আসবে। সো নাও দিস সলিউশন ইজ দ্য বেসিক ইলেকট্রোলাইট। বোঝা গেছে কিনা? যার ভিতরে ওই জিঙ্ক, এই 300 cc সলিউশন বানালাম, যার ভিতরে জিঙ্ক আছে, জিঙ্ক সালফেট পানি, এত মানে কি, এত মানে জিঙ্ক আয়ন আছে হচ্ছে কত, 70 গ্রাম পার লিটার হিসেবে জিঙ্ক আয়ন আছে, এই কনসেন্ট্রেশনের জিঙ্ক আয়ন আছে। যার ভিতরে সালফিউরিক অ্যাসিড যা আছে তার কনসেন্ট্রেশন হচ্ছে এইটা। জি স্যার। এইবার এইটাকে তুমি তোমার যে বাথের জন্য যে বিকার দেওয়া হবে, 500 সিসি বিকার যেটা দেওয়া হবে, 500, এই তোমার গ্রুপ 1 কে একটা, 2 কে একটা, 3 কে একটা, এইবার এই 300 সিসি পুরোটা এখানে ঢেলে দেবে। সো এই বিকার এখানে 300 হয়তো একটু উপরেও থাকতে পারে, একটু নিচে থাকতে, কিছু যায় আসে না। আমার মেজারমেন্টটা পুরোপুরি মেজারিং সিলিন্ডার দিয়ে হয়েছে। সো গ্রুপ 1 এর বাথ রেডি, গ্রুপ 2 এর বাথ রেডি, গ্রুপ 3 এর বাথ রেডি with basic electrolyte. This is the basic electrolyte only, আর কিছু নাই। এবং যে কনসেন্ট্রেশনের আমার জানা বেসিক ইলেকট্রোলাইট বানাতে বলেছি, আমি সেই কনসেন্ট্রেশনে বানিয়েছি। এই হচ্ছে গ্রুপ 1, 2 আর 3। বুঝেছে তো? সবাই বুঝেছে তো? এরপরে গ্রুপ 4 এ কি বলছে? গ্রুপ 4 এ বলছে 25 ppm অ্যান্টিমনি নিতে হবে গ্রুপ 4 বেসিক ইলেকট্রোলাইটের সাথে। এর মিনিংটা হচ্ছে এই যে ওই যে অ্যান্টিমনি মেশানোর পরে কিন্তু 300 সিসি হবে। গ্রুপ 4 যে বেসিক ইলেকট্রোলাইট এরকম 300 বানালো, এরপরে এবার একটা অ্যান্টিমনি যোগ করলে 300 সিসি ক্রস করে যাবে, তাহলে হলো না। ক্রস করে যাওয়া মানে সেখানে জিঙ্কের কনসেন্ট্রেশন কমে যাবে। যদি 300 সিসি ক্রস করে একটু বেশি হয়ে যায় অ্যান্টিমনি অ্যাড করার কারণে, তাহলে জিঙ্কের কনসেন্ট্রেশন কিন্তু কমে গেল, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে গেল। ঠিক তো? জি স্যার, কমে যাবে। অ্যান্টিমনি অ্যাড সবকিছু অ্যাড করার পরে তখন যেন তোমার সলিউশনের ভলিউমটা হয় 300 সিসি। মিনিংটা হচ্ছে তাহলে এখানে ppm বলেছে, ppmটা এটা বলে দেওয়া আছে পার্টস পার মিলিয়ন এবং ইউজ মাস পার ভলিউম বেসিস। আরেকটা ইনফরমেশন আছে, অ্যান্টিবনির একটা সলিউশন বানানো আছে। তোমাকে যেটা সাপ্লাই দেওয়া হবে সেটা অ্যান্টিবনি সলিউশন। যেমন তোমাকে সালফিউরিক অ্যাসিড সাপ্লাই দেওয়া হচ্ছে লিকুইড, দ্যাট ইজ অ্যাজ এ সলিউশন। তোমাকে অ্যান্টিবনি যেটা সাপ্লাই দেওয়া হবে সেটা একটা সলিউশন হিসেবে, এবং সেই সলিউশনটা কি, 100 সিসি সলিউশনের ভিতরে তুমি অ্যান্টিবনি পাবে হচ্ছে 1 গ্রাম। তাহলে এইবার গ্রুপ 4 এর ক্যালকুলেশনে আমরা আসি। গ্রুপ 4 এর ক্যালকুলেশন এইটা সবার জন্য কমন, যে তোমার 300 সিসির ভিতরে জিঙ্ক সালফেট থাকতে হবে এত গ্রাম, এটা সবার জন্য কমন।
300 সিসির ভিতরে সালফিউরিক অ্যাসিড থাকতে হবে এত সিসি 19.9 সিসি। এটা সবার জন্য কমন। এখন গ্রুপ 4 ফর গ্রুপ 4 এর জন্য অ্যাডিশন, গ্রুপ 4 এর জন্য অ্যাডিশন কি লাগবে হচ্ছে আপনাকে অ্যাডিশন, কারণ তাদের বেসিক ইলেকট্রোলাইটের সাথে আবার বলা হয়েছে কি অ্যান্টিমনি বলা হচ্ছে। 1 ppm পার্টস পার মিলিয়ন, 1 মিলিয়ন মানে কত 10 লাখ। এবং বলা হচ্ছে ওটাকে ধরো তোমাকে বলা হচ্ছে কি ধরো পার্টস পার মিলিয়নটা ইউজ মাস পার ভলিউম, মানে এটার মানে হচ্ছে এবং কত 25 ppm, তার মানে তোমাকে নিতে হবে 25 গ্রাম অ্যান্টিমনি নিতে হবে ইন 1 মিলিয়ন পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, 10 লাখ মানে হচ্ছে 1 লাখ মানে 1 ফিটে 5টা শূন্য, 10 লাখ মানে হচ্ছে 1 ফিটে 6টা শূন্য, 10 লাখ। তাই 25 গ্রাম অ্যান্টিমনি থাকবে এত সিসি। সো এটা হচ্ছে মাস গ্রাম, আর ইউজ মাস পার ভলিউম, আর এটা হচ্ছে ভলিউম। তাহলে তোমাকে যে 25 ppm অ্যান্টিমনি বলা হয়েছে, তার মানে 10 লাখ সিসি সলিউশনের ভিতরে অ্যান্টিমনি থাকতে হবে 25 গ্রাম। এরকম থাকতে হবে, কনসেন্ট্রেশনটা হচ্ছে এরকম। তাহলে আমরা ক্যালকুলেশন আসি। সো তোমার ক্যালকুলেশনটা হচ্ছে এখানে তোমার কন্ডিশনটা হচ্ছে 25 গ্রাম অ্যান্টিমনি ইন 1 ফিটে 6টা শূন্য, 2, 4, 5, 6 এত সিসি সলিউশনে থাকতে হবে, এই কনসেন্ট্রেশন থাকতে হবে। তাহলে 300 সিসি ভিতরে কত থাকতে হবে? হ্যান্স তোমার সব গ্রুপের জন্য শুরুতেই বলেছি 300 সিসি সলিউশন বানাতে হবে। 300 সিসি সলিউশন contains 25 গ্রাম অ্যান্টিমনি থাকতে হবে 10 লাখের ভিতরে, 1 ফিটে 6টা শূন্য, 1, 2, 3, 5, 6। 300 সিসির ভিতরে থাকতে হবে গুণ 300, এটা কত হয় বলো? 0.0075 0.0075 গ্রাম অ্যান্টিবডি থাকতে হবে 300 সিসি সলিউশনের ভিতরে। এখন গিভেন কন্ডিশন কি বলা আছে, তোমাকে অ্যান্টিবডি সলিউশন দেওয়া হবে, সেই সলিউশনের 100 সিসির ভিতরে 1 গ্রাম অ্যান্টিবডি আছে, ঠিক তো? তাহলে ওই সলিউশনের কত সিসি নিতে হবে তোমাকে, ব্যাপারটা হচ্ছে এইটা। So given তোমার দেওয়া আছে যে সলিউশন, সেটা হচ্ছে concentration of antibody solution, এটা হচ্ছে 1 গ্রাম অ্যান্টিবডি পার 100 সিসি সলিউশন। সুতরাং তোমাকে নিতে হবে 0.0075 গ্রাম অ্যান্টিবডি নিতে হবে। অ্যান্টিবডি কোথায় আছে তাহলে, কতটুকু সলিউশনের ভিতরে আছে? contains in 0.75 সিসি হবে মনে হয়। 0.0075 গুণ 100 সমান হচ্ছে 0.75
সিসি। তোমার যে সলিউশনটা দেওয়া আছে সেই সলিউশনে 0.75 সিসি এর ভিতরে তুমি ওই যদি নাও তাহলে এত গ্রাম অ্যান্টিবডি পেয়ে যাবা, এত গ্রাম অ্যান্টিবডি পেয়ে যাবা। এত গ্রাম অ্যান্টিবডি মানে হচ্ছে ওই যে এটা 25 ppm থেকে। সো বেসিক ইলেকট্রোলাইট বানাতে গেলে গ্রুপ 4 কে কি করতে হবে? তিনটা জিনিস অ্যাড করতে হবে। জিঙ্ক সালফেট উইথ 7 molecules ওয়াটার, সালফিউরিক অ্যাসিড এত সিসি, আর এত সিসি হচ্ছে কি এটা অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কি করতে হবে? এখানে তোমাকে গ্রুপ 4 কে করতে হবে কি তাহলে? এরকম আগের মতোই সেই একটা বড় বিকার নিতে হবে। বড় বিকার নিয়ে সেই বড় বিকারের ভিতরে প্রথমে কি রাখলো? সে জিঙ্ক সালফেট রাখলো, উইথ 7 molecules ওয়াটার। সেখানে 300 সিসি মনে করে লেখা আছে, এখানে 300 সিসি এখানে দেওয়া আছে। তারপরে এর ভিতরে সালফিউরিক অ্যাসিড নিলো, সে এতটুকু হলো, H2SO4 এতটুকু হলো। তারপরে ওয়াটার নিল, H2O নিল, সে এতটুকু হলো। এরপরে কি নিল? এই জায়গায় কি নেবে? অ্যান্টিবডি সলিউশনটা নেবে, HB সলিউশন নেবে, তারপরে এগুলো সব মিক্স করলো, মিক্স করে তারপরে মেজারিং সিলিন্ডার নিল। মেজারিং সিলিন্ডারে কি হচ্ছে? 300 সিসি এখানে লেখা আছে, 300 সিসি এখানে লেখা আছে। সেই পুরোটা মেজারিং সিলিন্ডারের ভিতরে ঢাললো, ঢালার পরে কোন পর্যন্ত আসলে? এই পর্যন্ত আসলো। তারপরে এর গায়ে আবার একটু পানি দিল, পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়ে আবার ঢাললো, আবার ঢালার পরে কোন পর্যন্ত আসলো? এই পর্যন্ত আসলো। তারপরে আবার পানি দিয়ে কোন পর্যন্ত নিয়ে আসলো? এই 300 সিসি পর্যন্ত নিয়ে আসলো। তখন এর ভিতর যে সলিউশনটা তৈরি হলো, ওই তিনটা জিনিসের সলিউশন তৈরি হলো। ইলেকট্রোলাইট ফর গ্রুপ 4, বুঝা গেছে? এবং এইটা তখন করবে কি? সে এইবারে একটা 500 সিসির বিকার নেবে, 500 সিসি বিকার, 500 সিসি বিকার, তার 300 সিসি এই সলিউশন হলো, এইটা বিকারে দিবে। সো 4 গ্রুপের বিকারে বাদ 4 গ্রুপের বাদ হচ্ছে। সো গ্রুপ 4 হলো। এরপরে গ্রুপ 6 টা বলে দেই। গ্রুপ 6 তো একই ব্যাপার। গ্রুপ 6 তোমরা ক্যালকুলেশন করতে পারবে না। গ্রুপ 6 এখানে বলা হচ্ছে অ্যান্টিবডি, জিলাটিন বলা আছে 10 ppm জিলাটিন। সেখানে জিলাটিনের কনসেন্ট্রেশন দেওয়া আছে। জিলাটিনের কনসেন্ট্রেশন ওই একই। অ্যান্টিবডির যে কনসেন্ট্রেশন 1 গ্রাম অ্যান্টিবডি পার 100 সিসি সলিউশন, জিলাটিনের কনসেন্ট্রেশনও পার 100 সিসি সলিউশন, 1 গ্রাম জিলাটিন পার 100 সিসি সলিউশন। তাহলে গ্রুপ 6 নিজের ক্যালকুলেশন করো দেখি, পরে দেখি আমার থেকে আগে বলো। তাহলে এবার হচ্ছে ইলেকট্রোলাইট ফর গ্রুপ 6। গ্রুপ 6 এডিশন কি হবে? জিলাটিন। হচ্ছে তাদের জিলাটিন হবে একইভাবে। সো 10,000 সিসি সলিউশন, 300 সিসি, তাদের 300 সিসি ইলেকট্রোলাইট contains কতটুকু জেলাটিন থাকবে? বলা হচ্ছে জেলাটিন বলা হচ্ছে 10 ppm। তার মানে হচ্ছে 10 লক্ষ সিসির ভিতরে একের পিঠে 6টা 2 3 4 5 6 থাকবে 10 গ্রাম জিলেটিন। তাহলে 1 সিসির ভিতরে 10 লক্ষ দিয়ে ভাগ, 300 সিসির ভিতরে 300 দিয়ে ভাগ, তাই না? এটা হয় 0.003 গ্রাম জিলেটিন।
জিলাটিন জিলাটিন তারপরে কি জিলাটিনের সলিউশন দেওয়া হবে, যে সলিউশন তোমাদের গিভেন তোমাকে কি দেওয়া থাকবে হচ্ছে কি জিলাটিন সলিউশন সেটা কেমন 1 গ্রাম জিলাটিন per 100 cc সলিউশন তাহলে আমাকে নিতে হবে কি এত গ্রাম জিলাটিন, সুতরাং 0.003 গ্রাম gelatin contains in কত হবে 100 গুণ 0.003 0.3 সিসি সলিউশন। আচ্ছা সিসি সলিউশন নিলে কত হয়ে যাবে, তাহলে তাদেরকে কি করতে হবে ওই আগের মতোই, বুঝছো না? গ্রুপ 6 বুঝেছো? এনিবডি আমাদের সলিউশনটা গ্রুপ 6 এর কিভাবে বানাতে হবে? বিকার নিবা, কেউ একটু রেসপন্স করো গ্রুপ 6 এর, তারপরে সবার নিচে কি দিবা? গ্রুপ 6 কেউ রেসপন্স করো, বড় একটা বিকার নিবা, সবার নিচে কি দিবা? জিঙ্ক সালফেট কতটা কত গ্রাম কে বললে? বলতেন তো গ্রুপ 6 না, গ্রুপ 6 এ কেউ মানে রেসপন্স করছে? গ্রুপ 6 রেসপন্স করো, এনিবডি? বুঝতেছে না কেউ? বুঝতেছে না গ্রুপ 6 এর এ সেকশন বি সেকশন? কেউ বুঝতেছে না? আসো গ্রুপ 6 এর আসো, রোল নম্বর 25 আসো কিনা সেটাও বলছো না, নাই? টোয়েন্টি ফাইভ নাই স্যার। 24 আছি স্যার। বুঝতেছো না? হ্যাঁ অনেস্টলি বলো, না বুঝলে বলো বুঝতেছি না। স্যার বুঝি নাই, কি বললে? মানে আমি বলছি যে তোমার গ্রুপে তো জিলাটিন থাকবে না? তুমি যেহেতু গ্রুপ 6 না, নাকি তোমরা কিভাবে ভাগ করছো? রোল নম্বর ওয়াইজ ভাগ করছো নাকি? কৌশিক? জি স্যার। তাহলে 24 তো গ্রুপ 6 এই পড়বে না? 6 এ হ্যাঁ, তো তোমার বলো 24 বলো, বা ওকে হেল্প করো, ওই গ্রুপ 6 এর কেউ হেল্প করো। যদি ওকে হেল্প করছে না এবং ও পারলো না, তাহলে আমি ধরবো গ্রুপ 6 এর সব কেউ কিচ্ছু বুঝবে না, ওকে কেউ হেল্প করো। হ্যাঁ, গ্রুপ 6 এর ইলেকট্রোলাইট বাতের ভিতরে কি কি থাকবে বলো? আগে কোশ্চেন হচ্ছে কি কি থাকবে? ডিসেকশনও বলতে পারো, রোল নম্বর 50, 49, 48, 47 বলতে পারো, তারাও গ্রুপ 6। কি কি থাকবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম হঠাৎ করে। আচ্ছা, তুমি কি গ্রুপ 6? জি স্যার। আচ্ছা, আর কেউ? অন্য কেউ? রোল নম্বর 50 কে আছো? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বুঝতে পারছো? না স্যার বুঝিনি, মানে আমার প্রশ্ন হচ্ছে তোমার বাতের ভিতরে কি কি থাকবে, পরিমাণটা পরে কি কি জিনিস থাকবে? ওকে হেল্প করো অন্যরা। 49, 48,
24, 22 কেউ কিছু বলছেন? থাকবে আর জেলাটিন স্যার জিঙ্ক সালফেট হ্যাঁ, জিঙ্ক সালফেট। তারপরে আর কি থাকবে বলো? হচ্ছে এরপরে কি দেবো? সালফিউরিক অ্যাসিড ভেরি গুড, সালফিউরিক অ্যাসিড। আর স্যার ওয়াটার ওয়াটার দিলাম। আর কি দেবো? আর কি দেবো? আর এই যে স্যার এখন যেটা অ্যাডিটিভ হিসেবে হ্যাঁ, যেটা জি। দিলাম জিলেটিন দেবো। তোমার রোল নম্বর কত? স্যার 50 50। ভেরি গুড। তাহলে এবার বলো, তুমি বলো কোনটা কত পরিমাণ দেবো? জিঙ্ক সালফেট কতটুকু থাকবে? স্যার জিঙ্ক সালফেট স্যার 92.32 সিসি সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট সিসিতে? জিঙ্ক সালফেট কি সিসিতে? দিস ওয়ান, এটা গ্রামে, নট সিসি। সরি স্যার গ্রাম গ্রামে। সালফিউরিক অ্যাসিড কত? সালফিউরিক স্যার 19.96 ml 96, হ্যাঁ, ml বা সিসি একই কথা। আর ইয়ে জিলাটিন 0.3 সিসি, এইটা ঠিক আছে। এটা দিয়ে তুমি মিক্স করবা, মিক্স করে কি 300তে নিয়ে যাবা নাকি একটু কমে রাখবা? একটু কমে রাখবা, হ্যাঁ। তারপর মেজারিং সিলিন্ডারে ঢালবা। এটা মেজারিং সিলিন্ডার হচ্ছে 300 সিসি। মেজারিং সিলিন্ডারে এটা ঢালবা। ঢালার পরে তারপরে এটা যদি 300 সিসি কম এখানে থাকে বিকারের ভিতরে, মেজারিং সিলিন্ডারে ঢাললেও 300 সিসির কম থাকবে। তারপরে এটাকে আবার একটু ওয়াশ করে আবার এর ভিতর ঢালবা, স্টিল যেন 300 সিসির কম থাকে। তারপরে ফাইনালি এটাকে আবার ডিস্টিল ওয়াটার অ্যাড করে 300 সিসি নিয়ে যাবা। সো এই হচ্ছে যখন 300 সিসি ভরে যাবে, এইটাকে তোমাকে যে বাতের জন্য যে বিকার দেওয়া হবে সেই বিকারে ঢালবা, 300 সিসি। সো এই হচ্ছে তোমার বাথ ফর গ্রুপ 6। তোমরা এরকম 2-1 রেসপন্স খুব কঠিন ক্যালকুলেশন দেখাচ্ছে, এটা তো কঠিন ক্যালকুলেশন না, এটা তো বোঝা সহজ ব্যাপার। হ্যাঁ, তোমরা তো মনোযোগ নেই, অথবা কম্পিউটার অন করে অন্যদিকে চলে গেছো, তো মুশকিল। 50 জন স্টুডেন্টের ভিতর 2-4 জনের রেসপন্স পেয়ে কি হবে? আমার পড়ানোর ভিতরে তো আমার তো একটা ইন্টারেস্ট থাকতে হবে। যখন আমি বুঝবো যে হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শুনছে, বুঝছে, ওটাই আমার ইন্টারেস্ট। আমি তো ইন্টারেস্ট পাচ্ছি না, আমি দেখছি 2-3 জন ছাড়া আর কেউ বুঝতেছে না। কেয়ারফুল থাকো। হ্যাঁ, তাহলে আমি দেখালাম 4, 6, 5 নম্বর। 5 নম্বরে কি আছে? 5 নম্বর গ্রুপে রোল নম্বর কে কে আছে বলো দেখি, রেসপন্স করো। রোল নম্বর 46 আচ্ছা, 46 আছে। আর নিচের দিকে কারা 20 আছে? স্যার 20। ঠিক আছে, তোমরা এখন কি বুঝতে পারছো? জি স্যার। 5 নম্বর গ্রুপে তোমাদের কি কি করতে হবে তাহলে বুঝতে পারছো? তোমাদের এবার কপার নিতে হবে, তাই না? অ্যাডিশনাল ক্যালকুলেশনটা কি? কপার, আর তো কিছু না, তাই তো? জি স্যার, কপারটা কপার ছাড়া আর কিছু না। সো গ্রুপ 5 অ্যাডিশন হচ্ছে কপার। এটা হচ্ছে ইমপিউরিটি, এটা অ্যাডিটিভ না, অ্যাডিশন। কপারও ওই জিঙ্ক যেমন সল্ট হিসেবে পাওয়া যায়, কপারও সল্ট হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, কপার সল্ট হিসেবে পাওয়া যায়, সেটা তোমাদের শীট দেখো, খেয়াল করো, শীটে দেওয়া আছে। এই দেখো, কপারের সল্ট হিসেবে কপার সালফেট, যেখানে 5 অণু পানি আছে। হ্যাঁ, এই সো এইটা থেকে গ্রুপ 5 বের করো তো। তাহলে তোমাকে কি করতে হবে? 25 ppm কপার আনতে হবে। 25 ppm কপার আনতে গেলে তোমার গ্রুপ 5 এর কেউ ক্যালকুলেশন করে আমাকে বলো। তোমার দেওয়া আছে কপার সালফেট এইভাবে সলিড হিসেবে দেওয়া আছে। আর 249.54 গ্রামে স্যার কপার থাকবে আর কি 63.54 গ্রাম। রাইট, হ্যাঁ ঠিক আছে। দেন ওটা থেকে স্যার বাই করতে হবে 25 ppm এর ওই গ্রামটা বের করে দেখি। গ্রুপ 5 এর যে কেউ বলো দেখি, আমি দেখিয়ে দেবো সবাইকে। এগুলো তো সব শুধু কোন একটা গ্রুপে তারটা শিখলে হবে না, অন্যটাও শিখতে হবে। কারণ আমি
কুইজে কোনটা দেবো এটা নোবডি নোজ, সবাই শিখতে, আমি দেখিয়ে দেবো এখানে। কিন্তু গ্রুপ 5 এর কেউ একজন ক্যালকুলেশন করে বা অন্য যে কোনো গ্রুপের একজন ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা বের করো। তোমাকে দেওয়া হয়েছে মার্কেট থেকে কেনা একটা প্যাকেট যার ভিতরে আছে কপার সালফেট সল্ট, হ্যাঁ, তার সঙ্গে 5 অণু পানি আছে। এই কপারের অ্যাটমিক ওয়েট কত সেটাও দেওয়া আছে তোমাদের শিটে, দেখো 63.54। তাহলে তোমার কপার দিতে হবে হচ্ছে 25 ppm পার কপার। সো আমার এই জিনিসটা কত গ্রাম লাগবে বের করো। 0.029 0.029 45 এরকম আসে। 0.02945, ভেরি গুড হয়েছে। আর কারো হচ্ছে? স্যার। একই হয়েছে? জি স্যার। আর তুমি কি ওই গ্রুপ 5 এর না অন্য গ্রুপের? অন্য গ্রুপ স্যার। ভেরি গুড। কত তোমার রোল নম্বর? আর রোল নাম্বার 6 স্যার। 6, তার মানে তুমি গ্রুপ কি 2? জি স্যার। ভেরি গুড। হ্যাঁ, এরকম রেসপন্স করতে হবে, সবাইকে সবকিছু শিখতে হবে। কঠিন কোনো ক্যালকুলেশন নাই, তো ঐকিক নিয়মের ক্যালকুলেশন শুধু, আর তো কিছু না, পাটিগণিত। সো আমি দেখাচ্ছি এখন সবার জন্য কি বলা হয়েছে, যে 10,000 সিসির ভিতরে, মানে 10 লাখ, একের পিঠে 6টা শূন্য, 3, 4, 5, 6, এত সিসি সলিউশনে কন্টেইনস কপার কত থাকতে হবে? 25 গ্রাম কপার। 25 গ্রাম কপার। তাহলে আমার সলিউশন তো বলেই দেওয়া আছে, সবাইকে 300 সিসি সলিউশন বানাতে হবে। এর ভিতরে কপার থাকতে হবে কত? 25 ভাগ একের পিঠে 6টা শূন্য, 2, 3, 4, 5, 6 গুণ কত? 300 সমান হচ্ছে 0.0075 গ্রাম কপার। মলিকুলার ওয়েট অফ কপার m, কপার সালফেট, যেখানে 5 অণু পানি আছে, এটা কত হচ্ছে? কপার হচ্ছে 63.54 যোগ 32 সালফার যোগ অক্সিজেন 64 যোগ 5 অণু পানি, মানে 5 গুণ 18 সমান হচ্ছে 249.54 গ্রাম। তার মানে আমরা যদি এত গ্রাম কপার সালফেট নেই, কপার সালফেট বলতে এই জিনিসটা নেই, তাহলে আমি কপার পাবো অ্যাকচুয়ালি কত? 63.54। তাহলে আমার কপার পেতে হবে মাত্র এত গ্রাম। তাহলে আমাকে ওইটা কত গ্রাম নিতে হবে? সো ভেরি সিম্পল ক্যালকুলেশন। সো হচ্ছে 63.54 gram copper obtained from 249.54 gram copper sulfate, এর সঙ্গে 5 অণু পানি আছে। আমার লাগবে হচ্ছে কত? 0.0075 gram copper obtained from 249.54 divided by 63.54 গুণ 0.0075। এটা হচ্ছে 0.2945 গ্রাম। তাহলে কৌশিক, তুমি তো গ্রুপ 5, তাই তো? জি স্যার। হ্যাঁ, গ্রুপ 5 এর অন্য আরেকজন রেসপন্স করো। জি স্যার, আই হ্যাভ স্যার। হ্যাঁ জি স্যার, করেছি স্যার। আচ্ছা, তুমি কত? তোমার রোল নম্বর কত? 20 স্যার। 20। আচ্ছা, A5 তাই তো? এখন তুমি বলো, তুমি তো সব একটা বড় বিকা নিবা, হ্যাঁ?
সবার নিচে কি কি দিবা বলো এখানে? স্যার ওই যে জিঙ্ক সালফেট ইনটু 7H2 নিব। রাইট রাইট, জিঙ্ক সালফেট কত পরিমাণ বলো? স্যার 92.31 গ্রাম। রাইট, 7 অনু পানি। তারপরে কি দিবা? তারপরে স্যার H2SO4 দিব 19.96 সিসি। ভেরি গুড। তারপরে কি দিবা? তারপরে স্যার এই যে এখন যেটা ক্যালকুলেট করলাম 2 তে ইনটু 5 H2SO4। তারপরে ঠিক আছে, পানি দাও, আগে অর্ডারে যাই, একটু পানি দাও। তারপরে তুমি এখনকার যে কপার সালফেট দিলে, তাই না? স্টিল তোমার 300 সিসি নিচে থাকবে, তাই তো? জি স্যার। তারপর মেজার করে নিয়ে তারপরে তুমি তোমার সেই ফাইনালি সেই হচ্ছে তোমার বাথ গ্রুপ 5 আর হচ্ছে মাঝখানে তোমার মেজারিং সিলিন্ডার আছে, সেখানে মেজার করে নিলে 300 সিসি নিয়ে এটাকে মেজার করলে এটাকে দিলে তারপরে 300 সিসি হয়ে গেল, সেটাকে এখানে ঢেলে নিলে তাই তো? গ্রুপ 5 এর বাদ। তাহলে সবারই আমাদের তৈরি হয়ে গেল, ইলেকট্রোলাইট তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন গ্রুপ 1 এর কি বলা হয়েছে? গ্রুপ 1 নিবে গ্রুপ 1 কে কি বলা হচ্ছে? বেসিক ইলেকট্রোলাইট আর কারেন্ট ডেন্সিটি 20 মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। গ্রুপ 1 এর বাদটা হচ্ছে এরকম, এই যে গ্রুপ 1 এর বাদ বেসিক ইলেকট্রোলাইট। সবাই শিখে নাও, সব গ্রুপে যে গ্রুপকে শেখাচ্ছি অন্য গ্রুপও এটা শিখে নেবে, কারণ তার গ্রুপের জন্য সিমিলার থিং। সো আমরা করব কি, আমরা মাঝখানে একটা ক্যাথোড দিব। ফর এক্সাম্পল এইটা হচ্ছে ক্যাথোড। গ্রুপ 4 এর ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে, ইলেকট্রোলাইট গ্রুপ 1 এর কথা বলছি, ইলেকট্রোলাইট এই পর্যন্ত আছে। সো দিস ওয়ান ইজ 300 সিসি। এরপরে একটা ক্যাথোড দেওয়া হলো। সো ক্যাথোডটা হচ্ছে এই যে সারফেস বোঝানোর জন্য একটা সারফেস ও একটা সারফেস, দুই পাশে দুইটা অ্যানোড থাকবে। এটা সবাই ভালো করে বুঝে নাও, একটা বুঝলে বাকিগুলো সব বোঝা যাবে। আমরা দুই পাশে ডিপোজিট করতে চাই। 3 ডাইমেনশনাল ফিগারের মতো বোঝা যাচ্ছে? মাঝখানে ক্যাথোড, দুই পাশে দুইটা অ্যানোড দেওয়া হলো। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি পাওয়ার সোর্স। ডিসি পাওয়ার সোর্স মানে হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ। সো নেগেটিভটা থাকবে কোথায়? ক্যাথোডের সঙ্গে। হ্যাঁ, আর পজিটিভ থাকবে হচ্ছে অ্যানোডের সঙ্গে। সো এরপরে এখানে এই জায়গায় এই যে তোমাদের প্লেট দেওয়া হবে, তোমরা তোমাদের শীট দেখো, শীট আমি পরে বলছি। তোমাদের ক্যাথোড হিসেবে দেওয়া হবে অ্যালুমিনিয়াম। সো মাঝখানের এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম Al, আর দুই পাশে ক্যাথোড অ্যানোড হিসেবে দেওয়া হবে লিড। সো এটাও লিড, এটাও লিড। এই উপরে এরকম একটা ছিদ্র থাকবে তিনটার ভিতর দিয়ে। সেই ছিদ্র দিয়ে একটা রড তুলে নেওয়া হবে, এটা হচ্ছে ব্রাসের রড। ছিদ্র দিয়ে এটাকে কানেক্ট করা হবে স্ক্রু নাট দিয়ে রড তুলে নেওয়া হবে। সো এরপরে মনে করে রডের উপরেরটা হচ্ছে এই, এবং এখানে মেকানিজম আছে যাতে এই রড পুরো জিনিসটা
এর উপরে এইভাবে এরকম ঝুলতে থাকে। এর নিচেও সলিউশন আছে, এটার নিচে টাচ করে নেই, এই ক্যাথোড অ্যানোড সাইডে নিচে কোথাও টাচ করে নেই, পুরোটা সলিউশনের ভিতরে ডোবানো আছে, পুরোটা না, এই দাগ পর্যন্ত। তারপরে এটা ডিসি পাওয়ার সোর্স, ডিসি পাওয়ার সোর্সের এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে কি অ্যানোড, সো এটা এসে কানেক্ট হবে, সিম্পলি কানেকশন বোঝার জন্য আমি দিচ্ছি অ্যানোডের সঙ্গে, এইটার সঙ্গে কানেক্ট করে দেবো, ঠিক আছে। আর এটা কানেক্ট হবে কার সঙ্গে, এটা কানেক্ট হবে ক্যাথোডের সঙ্গে, কানেক্ট করবো, দুটো হলো। এবার এটা কি করবো, এটাকে আর একটা তার দিয়ে এর সঙ্গে কানেক্ট করে এই যে এইভাবে নিয়ে আসবো, নিয়ে এর সঙ্গে লাগাই, বোঝা গেল? এইভাবে নিয়ে আসা মানে কি, এর সঙ্গে লাগেনি, টাচ করেনি, পাশ দিয়ে চলে গেছে, বুঝো তো? ইলেকট্রিক্যাল সার্কিট বোঝা গেছে? জি স্যার। তাহলে এই দুটো, দুই পাশে অ্যানোড হলো, মাঝখানে একটা ক্যাথোড হলো। আর এই ইলেকট্রোলাইট আছে এই পর্যন্ত, দ্যাট ইজ দ্য 300 সিসি, এই পর্যন্ত বলা আছে 300 সিসি। সবাই বুঝো না, বুঝলে জিজ্ঞাসা করো, চুপচাপ থেকো না, আর শেষে আমি জিজ্ঞাসা করলে হা করে থেকো না। এই পর্যন্ত আছে ইলেকট্রোলাইট। গ্রুপ 1 এর জন্য বেসিক ইলেকট্রোলাইট, 2 এর জন্য বেসিক ইলেকট্রোলাইট, 3 এর জন্য বেসিক ইলেকট্রোলাইট, 4 এর জন্য বেসিক ইলেকট্রোলাইট প্লাস অ্যান্টিমনি, 5 এর জন্য বেসিক ইলেকট্রোলাইট প্লাস কপার, আর 6 এর জন্য বেসিক ইলেকট্রোলাইট প্লাস জিলেটিন, এই আছে। সো এই এখন গ্রুপ 1 এর কি হচ্ছে, এখানে কারেন্ট দিতে বলেছে কত, গ্রুপ 1 বলো, গ্রুপ 1 এর এনিবডি রেসপন্স করো, কত কারেন্ট দিতে বলেছে? স্যার 20 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার কারেন্ট ডেনসিটি দিয়েছিল। ভেরি গুড। গ্রুপ 1 এর? জি স্যার, গ্রুপ 1 A1 স্যার, গ্রুপ A1 রোল নম্বর কত? 1 স্যার। ভেরি গুড। 1 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। রোল নম্বর 2 আছো? রোল নম্বর 2 আছো? ইয়েস স্যার আছি। হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম বলো। গালিব। তোমার ইমেল? মোহাম্মদ গালিব। হ্যাঁ, তোমাকে যে আমি লিংক পাঠাই সবগুলো ব্যাক করছে কেন? 230 তে পাঠানো ব্যাক করতে না। স্যার এই যে, হ্যাঁ বলো স্যার আমার হচ্ছে মেইলের স্যার স্টোরেজটা ফুল দেখাচ্ছে, এই জন্য কোনো মেইল আসতেছে না স্যার। হ্যাঁ, সবগুলো ব্যাক করে আমার কাছে চলে আসছে। হ্যাঁ, তোমার অন্য কোনো মেইল অ্যাড্রেস থাকলে, স্টোরেজ ফুল দেখাচ্ছিল তো এই জন্য। তাহলে ডিলিট করে ফেলো, কিছু কমিয়ে আনো। হ্যাঁ, অথবা অন্য কোনো মেইল আমাকে ইমেইল করে পাঠাও, ঠিক আছে? বুঝতে পারছি, এই কারণেই ব্যাক করছে, কারণ 230 তে ব্যাক করতো না, এখন দেখি ব্যাক করছে। ওকে, তোমার কারেন্ট ডেনসিটি হচ্ছে এত। হ্যাঁ, আমি এই যে ডিসি ব্যাটারিতে আমরা গতকালকে 1 নম্বর এক্সপেরিমেন্টে কি দেখেছিলাম? 1 নম্বর এক্সপেরিমেন্টে ছিল এখানে আই ছিল আর ভি ছিল, মনে পড়ে? বলা হয়েছিল যে 250 ভোল্ট আর 20,000 অ্যাম্পিয়ার, এরকম ছিল না স্যার? ভেটা ক্যালকুলেশনের সময় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, 6 নম্বর ক্যালকুলেশনের সময় ছিল। সো আমি ডিসি পাওয়ার সোর্স থেকে টোটাল কারেন্ট বের করতে পারি, টোটাল কারেন্ট আমি দিতে পারি, আমি কারেন্ট ডেনসিটি দিতে পারি না, আর ভোল্টেজ দিতে পারি, অ্যাম্পিয়ার দিতে পারি, আর এটা দিতে পারি। হ্যাঁ, তো এখানে আছে 20 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমি কিভাবে দেবো? দেখো, আমার এই যে মাঝখানে ক্যাথোডটা না, ক্যাথোডের কতটুকু পরিমাণ ডুবানো আছে, এই যে ক্যাথোডটা, ক্যাথোডের এই পরিমাণটা ডুবানো আছে না, এই পরিমাণটা ডুবানো আছে না, তাই না? সলিউশন ইলেকট্রোলাইটের ভিতরে পুরোটা ডুবাইনি, তাই না? এখান থেকে এই পর্যন্ত ডুবিয়েছি, বোঝা যাচ্ছে? জি স্যার। সলিউশনের ভিতরে এই পর্যন্ত ডুবিয়েছি। এখন এই ক্যাথোডটাকে আমি বাইরে আনি। সো ক্যাথোডটা হচ্ছে আমার এরকম, এইটা হচ্ছে আমার থিকনেস, ক্যাথোডের থিকনেস। দিস ওয়ান ইজ থিকনেস অফ দ্য ক্যাথোড। এটা হচ্ছে এই দিকটা সারফেস, এই হচ্ছে ক্যাথোড সেট, ছিদ্রটা এখানে আছে। হ্যাঁ, তো সো আমি ডুবিয়েছি কোন পর্যন্ত? ফর এক্সাম্পল এই পর্যন্ত ডুবিয়েছি সলিউশনের ভিতরে। হ্যাঁ, তো আমাকে মেজার করতে হবে। সো দিস ওয়ান ইজ লেন্থ,
যতটুকু আমি ডোবাচ্ছি ততটুকু মেজার করতে হবে। দিস ওয়ান ইজ লেন্থ, হ্যাঁ, দিস ওয়ান ইজ উইথ, ডব্লিউ, সবাই বুঝে নিও ক্যালকুলেশন। and this one is thickness, T। দেখো ক্যাথোডের দুই পাশে আমি জমা করছি কারণ দুই পাশে অ্যানোড দিয়েছি। আসলে এই পাশে ওই পাশেও একটু জমা হবে। এখন যে কয়টা তলে জমা হবে টোটাল এরিয়া আমার এই জায়গায় কিছু হবে না, এটা বাহিরে আছে। সো জমা হবে এই সমস্ত এলাকাগুলো, এই সমস্ত এলাকাগুলো। সো টোটাল ইমার্জড এরিয়া, এরিয়া এ বলছি আমি, এ মানে হচ্ছে ইমার্জড এরিয়া। দেখো এর এই পাশ এবং এইরকম তল, ওই বাম পাশেও আর একটা আছে, তাই না? তাহলে এই একটা পাশের এরিয়া কত বলো? এল গুণ ডব্লিউ, রাইট, এল গুণ ডব্লিউ। এরকম দুইটা আছে, বাম পাশে এবং ডান পাশে, গুণ 2, তাই তো? যোগ এই সাইডে একটা আছে, এইটুকুর এরিয়া কত? এল ইন্টু টি, রাইট। 2 আগে লিখলাম, 2L ইন্টু টি, তাই না? প্লাস এই নিচে একটা আছে বটমে, সেটা কত? 2W। এটা কি দুইটা আছে না একটা আছে? এটা একটা আছে। সো এইটা তুমি তো মেজার করে নিতে পারো, সব তুমি কতটুকু ডুবাবা মেজার করে নিতে পারো। এবং এখানে এমন একটা মেকানিজম আছে, তুমি মেকানিজমের মাধ্যমে এটাকে উপরেও নিতে পারো, নিচেও আনতে পারো। সো এল কে তুমি বাড়াতে কমাতে পারবা, ডব্লিউটি কে তুমি কিছু করতে পারো না, এল কে বাড়াতে কমাতে পারবা। সো যা হোক, এটা মেজার করে তুমি এই যে একটা ভ্যালু পাবা, সে ভ্যালুটা ধরে নাও তুমি যে আমি ধরে নিলাম এম, এম 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 না, পি ধরে নেই, পি, এটা কি হবে? সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার দিলাম এ। হ্যাঁ, তাহলে তোমাকে বলা হয়েছে দিতে হবে কি এত মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। সো কারেন্ট আই সমান কি? I0 কি দিয়ে? কারেন্ট ডেনসিটি। So current density into A, that is the current, তাই না? So I0 গ্রুপ 1 এর জন্য দেওয়া আছে 20 মিলি অ্যাম্পিয়ার গুণ সেন্টিমিটার স্কয়ার, আর এরিয়া হচ্ছে P, তাহলে এত, তাহলে এটা কত হচ্ছে? 20 P ইউনিট কি? মিলি অ্যাম্পিয়ার। সো দিস ইজ দ্য কারেন্ট। সো আমি এখান থেকে এখানে ডিসি পাওয়ার সোর্সের সুইচ আছে, মানে এরকম ঘোরানো যায়, সে ঘুরিয়ে আমি কারেন্ট বাড়াতে পারি, কমাতে পারি। সো আমি বের করে হিসাব করে দেখলাম, গ্রুপ 1 এর জন্য 20 পি মিলি অ্যাম্পিয়ার লাগবে। সো আমি ঘুরিয়ে 20 পি মিলি অ্যাম্পিয়ার দেবো। 20 পি মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কি হবে? এই এর যে 5টা তল, এপাশ ওপাশ এপাশ ওপাশে সবার উপরে যদি পড়ে, তাহলে প্রতি সেন্টিমিটার স্কয়ারের উপরে কি পড়ছে? কারেন্টের পরিমাণ কত? 25 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেছে? এইভাবে তখন আমি যেই দিব, তখন আমি দেখবো এই জায়গা থেকে অনেক বুদবুদ এবং রিয়াকশন হচ্ছে, আর তুমি দেখতেই পাবে তাই জমা হচ্ছে, অ্যাটম জমা হচ্ছে, দুই পাশে অ্যাটম জমা হচ্ছে। এইভাবে তোমার টাইম সেট কতটুকু বলা আছে? টাইম সেট কতটুকু বলা আছে? 1.5 ঘন্টা স্যার। 1.5 ঘন্টা, 1.5 আওয়ার তোমাকে চুপচাপ বসে থাকতে হবে। ওই সময় আমরা হয়তো এত পারি না, আসলে মেলানো যায় না, আমরা অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট করি সবাইকে, তখন একটু ম্যানিপুলেট করতে হয় বা কাস্টমাইজ করে নিতে হয়। 30 মিনিটের মতো করে সময় পাওয়া যায় না। ঠিক আছে? এইটা যদি গ্রুপ 1 হয়, গ্রুপ 2 কি করবো? একইভাবে গ্রুপ 2 ইয়ে হবে কত? এটা 40 আসবে, 40 আসবে। গ্রুপ 3 আসবে 100 কি আসবে, এইভাবে। বোঝা গেছে? এখন 4, 5 and 6 দেখো, ওখানে একটা তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে। এটা বলা হচ্ছে যে আমাদের তাহলে গ্রুপ 1 কে আমাদের কি দিতে হবে? একটা ডিসি পাওয়ার সোর্স দিতে হবে, এখানে একটা ডিসি পাওয়ার সোর্স দিতে হবে, একটা ইকুইপমেন্ট, এটাকে রেকটিফায়ারও বলা হয়, একটা রেকটিফায়ার দিতে হবে। রেকটিফায়ারও বলে, ডিসি পাওয়ার সোর্সও বলে। গ্রুপ 2 কেও একটা দিতে হবে, গ্রুপ 3 কেও একটা দিতে হবে, কারণ তিনজনের কারেন্ট আছে ঠিক রকম। 4, 5, 6 এও যদি আবার এতগুলো রেকটিফায়ার আমাদের নাই,
আর সবকিছুতেই ইকোনমি দেখা হয়, টাইম দেখা হয়, দ্যাট ইজ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। তুমি কত কস্ট ইনভলভমেন্ট কম করে তুমি বেশি আউটপুট পেতে পারো। তাহলে গ্রুপ 4, 5 আর 6 এদের যদি একই কারেন্ট ডেন্সিটি হয় 40, তাহলে আমরা একটা রেকটিফায়ার দিয়ে সেই কাজটা করতে পারবো। সেটা কেমন? গ্রুপ 4 এর তোমাদের শীটটা দেখো। গ্রুপ 4 এর বাতটা হচ্ছে এই, 5 এর বাতটা হচ্ছে এই, 6 এর বাতটা হচ্ছে এই, 4, 5 ভ্যাট ধরে পরে করে স্যার এরকম। ব্যাটারি যেভাবে করা হয় সেইভাবে 6 একটা কমন ব্যাটারি দিয়ে। হ্যাঁ, তো করা হচ্ছে কি এখানে ক্যাথোড এই, এখন সিম্পলিফাইড আমি আঁকছি, অ্যানোড এই, ক্যাথোড এই, অ্যানোড এই, ক্যাথোড এই, অ্যানোড এই। সো একটা আমি রেকটিফায়ার একটা নিব। এখানেও আমি সেই এরিয়া ক্যালকুলেশন করব। এই পর্যন্ত ডুবানো আছে, এই পর্যন্ত ডুবানো আছে, এই পর্যন্ত ডুবানো আছে। আমি আরেকটা অ্যানোড দেবো, এই পাশে দিব। প্রথমে একটু বোঝার সুবিধার জন্য কানেকশনটা কিভাবে দেবো সেটা। হ্যাঁ, তারপরে আমি ডুবানো এরিয়া মেজার করব। সেখান থেকে আমি 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার এই কারেন্ট ডেন্সিটি দেওয়ার জন্য এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট দিতে হবে আমি হিসাব করে বের করতে পারবো না? একটু আগে যেভাবে দেখালাম, পারবো তো? জি স্যার পারবো। পারবো। তারপরে যেহেতু এটা হচ্ছে ক্যাথোড, দিস অন ক্যাথোড, সো এই কানেকশনটা যাবে কোথায়? এই কানেকশনটা বুঝো। সো ক্যাথোডে যাবে, তাই না? মানে এটা ক্যাথোডে গেল, তাই তো? আর এটা অ্যানোড, তাই না? এটা অ্যানোড। সো এই কানেকশনটা যাবে কোথায়? আচ্ছা দেখো, এটা আবার দেই। এইটা যাবে এখানে, এইটা যাবে এখানে। আগের দিন এটা বোঝানো হচ্ছে। জি স্যার। এইটা আসবে এখানে। তাহলে কি হলো? এটা ক্যাথোড, এটা অ্যানোড। এটা কি হয়ে গেল? ক্যাথোড হলো, এটা অ্যানোড হলো। এটা কি হয়ে গেল? ক্যাথোড হলো, এটা অ্যানোড হলো। আমি আবার একবার বলি বোঝার সুবিধার জন্য কি করবা, এটা আমি বুঝতে চাই। সো এই বাম পাশে কিছু নাই মনে করে নেবা, সিম্পল একটা তার আছে মনে করবা, একটা তার। সেই তারে দেখো ব্যাটারির সঙ্গে, এটা একটা তার, এই তারটা ব্যাটারির ডিসি পাওয়ার সোর্সের কোনটার সাথে কানেক্টেড আছে? ক্যাথোড। সো এটা ক্যাথোড। আর এটা কার সাথে কানেকশন আছে? সো অ্যানোড। সো এইটা হচ্ছে অ্যানোড। আর মাঝখানেটা যদি মনে করি, বাম পাশে এগুলো নাই মনে করে নেবা, সিম্পল একটা তার মনে করবা। এই তারটা, এই তারটা কার সাথে কানেক্টেড আছে? ব্যাটারি রেকটিফায়ারের ক্যাথোডের সাথে। সো এটা ক্যাথোড। আর এটা ডান পাশে কিছু নাই মনে করে নেবা, একটা তার। সো এটা কার সাথে কানেকশন আছে? এটা ব্যাটারি অ্যানোডের সাথে কানেকশন। এটা অ্যানোড। সো এই এখন আমি তো এরকম করবো না। হ্যাঁ ঠিক আছে, ফার্স্টে আমি এরকম করবো, কানেকশনটা এরকম হবে। ওই দিন আমি তোমাদেরকে বলবো করো, তোমাদের কিন্তু পারতে হবে, স্পেশালি গ্রুপ 4, 5 and 6 এর পারতে হবে। যারা পারবে না, ওই যে পারফরমেন্সের মার্কস ওখানেই মাইনাস হয়ে যাবে। সো এই হচ্ছে সিম্পল কনসেপশন। এরপরে আমি বলবো যে তোমাদেরকে আর দুই পাশে অ্যানোড দিতে হবে। সো এখানে আর অ্যানোড ডোবাও, এটা ডোবাও, এটা ডোবাও। এবার কি করবা? এটা তো অ্যানোড, এখান থেকে তার নিয়ে এসে জাস্ট এভাবে ঘুরিয়ে নিয়ে এর সাথে কানেক্ট করলে হয়ে গেল। এখানে তার নিয়ে এসে একটু ঘুরিয়ে নিয়ে এর সঙ্গে দিলে হয়ে গেল। এখানে একটা তার নিয়ে এসে একটু ঘুরিয়ে নিয়ে এর সাথে দিয়ে গেল। সো এটা আর এটা সেম হয়ে গেল অ্যানোড। এটা একটা সেম হয়ে গেল, এটা একটা সেম হয়ে গেল। বোঝা গেছে? এই কোশ্চেনে প্রতি বছর কুইজে এই কোশ্চেন দেই, এরকম কোশ্চেন দেই। কোশ্চেন একটা বলেই দিলাম, এই জায়গায় এসে সবাই প্যাচ লাগাই, তাহলে কানেকশন আর দিতে পারে না ঠিক মতো। বুঝছো তো? খেয়াল করবা, যারা বোঝেনি বুঝে নিবা। কঠিন কিছু না, একেবারেই সহজ। প্রথমে দুইটা দিয়ে, একটা অ্যানোড একটা ক্যাথোড দিয়ে বুঝবা। তারপরে আরেক পাশে আরেকটা অ্যানোড দিয়ে সেই অ্যানোডটা এই তারের সঙ্গে লাগাই দিবা, ওই অ্যানোডের সাথে লাগাই দিবা একটা তার দিয়ে। প্র্যাকটিক্যালি যখন করবা তখন বুঝে। আর তুমি তো জানো যে কি 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ারের জন্য এখানে কারেন্ট কত দিতে হবে? সেই 40 পি
40p আগের ক্যালকুলেশন হয়েছে এত অ্যাম্পিয়ার দিতে হবে না, তাই না? জি স্যার। তাই তো। সো এই ভ্যাট বা এই বাত আর এই বাত কিসের কি কোন কানেকশন আছে? প্যারালাল আর সিরিজ কানেকশন? বাত 4, বাত 5, বাত 6 কোন কানেকশন? সিরিজে আছে। সো এখান দিয়ে যদি তোমার এখান দিয়ে কারেন্ট যদি 40p যায়, সো এই বাতের ভিতর দিয়ে 40p, সো ওর সঙ্গে একটা সিরিজ আছে, সো এই বাতের ভিতর দিয়ে সব জায়গা দিয়ে 40p যাচ্ছে, সব জায়গা দিয়ে 40p যাচ্ছে। সো তার মানে এই বাতে যতটুকু এরিয়া ডোবানো আছে ক্যাথোডে এর ততটুকু আছে, এর ততটুকু আছে, বুঝা গেছে? সো আমি 1.5 ঘন্টা যদি রাখি, বা 1.5 ঘন্টা রাখা যাবে না, 30 মিনিট রাখতে হবে আলটিমেটলি আমাদের। 30 মিনিট ধরে রাখি, তাহলে 3টা বাতেই 30 মিনিট যাবত কারেন্ট ওই 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার পাস করে। কিন্তু এটার বাদ ছিল আলাদা, এখানে ছিল অ্যান্টিমনি, এখানে ছিল কপার, আর এখানে ছিল হচ্ছে জিলাটিন। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। এই প্রসিডিউরটা আমি যা বললাম সেইভাবে প্রসিডিউরটা তোমাদের আছে, এটা আমি বলতে চাই না। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আর আমি এখন সংক্ষেপ করে ফেলি। আমরা এখন তোমাদের এইসব কাজ করার পরে তোমাদের উদ্দেশ্যটা কি সেটা বুঝেছো, উদ্দেশ্যটা কিভাবে সার্ভ হবে সেটাও বোঝা গেছে না, যে আমাদের অবজেক্টিভটা কিভাবে সার্ভ হবে। ফাইনালি তোমাকে যেটা করতে হবে, তোমাকে রিপোর্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কমন টেবিল যেটা হবে সবার, কমন টেবিলটা দেখে নাও। গ্রুপ 1, 2, নোট করে নাও, 3, 4, 5, 6। গ্রুপের লিস্টে কি আপনাকে পাঠানো লাগবে, মানে কে কোন গ্রুপে? এখন পাঠানোর দরকার নেই, তোমাদের তো ঠিক আছে, আমি যখন চাবো তখন দিও। এটা গ্রুপ নাম্বার 1, 2, 3, 4, 5, 6। এরপরে তোমার এখানে একটা হচ্ছে বেসিক ইলেকট্রোলাইট, গ্রুপ 1, 2, 3 একই, বেসিক ইলেকট্রোলাইট পুরোটা লিখলাম। 4 হচ্ছে বেসিক ইলেকট্রোলাইট, তোমাদের পেজ নম্বর 7 এ এটা দেওয়া আছে, তার সঙ্গে অ্যাডিশনাল এই টেবিলটা দেওয়া আছে, অ্যাডিশনাল কিছু লিখতে হবে। বেসিক ইলেকট্রোলাইট প্লাস 25 ppm অ্যান্টিমনি, বেসিক ইলেকট্রোলাইট প্লাস 25 ppm কপার, বেসিক ইলেকট্রোলাইট প্লাস 10 ppm জিলাটিন। এরপরে কারেন্ট ডেন্সিটি সিডি দিলাম, মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। 1, 2, 3, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 100, আর এটা সব 40। এরপরে আর দিতে হবে না, এরপরে তুমি লিখবা তোমাদের সবগুলো গ্রুপের কারেন্ট এফিসিয়েন্সি বের করতে বলেছে। সো কারেন্ট এফিসিয়েন্সি
বিটা দিয়েও এক্সপ্রেস করা যায়। আমরা 1 নম্বর এক্সপেরিমেন্টে বিটা ইউজ করেছি। তো আলাদা আলাদা ভাবে আর কত, এটা 6টা গ্রুপের 6 রকম হবে। কারেন্ট এফিসিয়েন্সির ডেফিনিশনটা আমি বলে দিয়েছি, 1 2 3 4 5 6। হ্যাঁ, আর কি W প্র্যাকটিক্যাল ডিভাইড বাই W থিওরিটিক্যাল, মনে আছে তো? মাল্টিপ্লাইড বাই 100। তারপর মরফোলজি লিখবা, মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে গঠনতন্ত্র, মরফোলজি। আর এখানে হচ্ছে কমেন্টস। এই কমেন্টসটা ছোট, 1 লাইনে হবে, আর এরপরে ডিসকাশনে তুমি বেশি লিখতে পারো। এই টেবিলটা সবার রিপোর্টে থাকবে। আর তারপরে সবার টেবিলে কমন যেটা থাকবে সেটা হচ্ছে এই পর্যন্ত কমন থাকবে, এই পর্যন্ত কমন থাকবে। মরফোলজিও কমন হতে পারে, কিন্তু কমনসটা হচ্ছে ডিফারেন্ট। যে যেভাবে বুঝছো 1 লাইনে করে লিখতে। ঠিক আছে, বোঝা গেছে এক্সপেরিমেন্ট? জি স্যার। জি স্যার। অন্য কেউ একটু রেসপন্স করো। প্রথমে কৌশিক বললে, পরে কে বললে? তো বলছে রোলেক। রোলেক স্যার, রোলেক। আচ্ছা, অন্যরাও সবাই একটু রেসপন্স করবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা যে আগের যে এক্সপেরিমেন্টটা করলাম সেটাতে হচ্ছে অ্যানোড ক্যাথোডের যেদিকে আর কি সম্মুখ ভাগ, মুখোমুখি যে জায়গাটা, ওইটার সারফেস এরিয়াটা নিছিলাম। বাট এক্ষেত্রে তো তাহলে স্যার L ইন্টু W ইন্টু 2 ওইখানে এরিয়া হওয়ার কথা, বাট আমরা তো স্যার সাইডের এরিয়া গুলাও নিছি। হ্যাঁ, নিয়েছি। এখানে একটু ভুল আছে, সাইডে ঠিক মতো পড়বে না, অল্প একটু পড়বে। সাইডে ঠিক মতো পড়তে গেলে সাইডেও তোমার কি রাখতে হবে? তোমার কনসেপ্ট কি বলে? অ্যানোড রাখতে হবে, রাইট, অ্যানোড রাখতে হবে। ওই 2 থিকনেসের দিকে অ্যানোড রাখতে হবে। তারপরে হ্যাঁ, 2 থিকনেসের দিকে অ্যানোড রাখতে হবে, 2টা অ্যানোড রাখতে হবে। নিচে বটমেও একটা অ্যানোড রাখতে হবে। কিন্তু দিস ইজ সো কমপ্লেক্স। হ্যাঁ, এটা এখানে তো বোঝাতে গেলে হবে না, আরো 2 ঘন্টা লেগে যাবে। তো ওইদিকে আমরা যাব না। তুমি জিনিসটা বুঝে ফেলেছো, আমার ধারণা বুঝে ফেলেছো জিনিসটা কি করতে হবে। তুমি যদি পরবর্তীতে এরকম কোনো কোম্পানিতে চাকরি করো যেখানে এই সব জিনিসগুলো আসবে, তখন তুমি নিজে এইগুলো চিন্তা করে যাতে চতুর্দিকে সমানভাবে আসে, তখন তুমি সেই ব্যবস্থাটা করবে। তুমি বেসিক জিনিসগুলো তুমি বুঝে ফেলেছো আশা করি। বোঝা গেছে? আর কিছু না। এবং 1 নম্বর এক্সপেরিমেন্টেও দেখো, প্রথম আমরা যে 6টা ক্যালকুলেশন করেছিলাম, ওই 6টা ক্যালকুলেশনে একদম শেষ 6 নম্বরে যে আমরা 2 সাইডের এরিয়া মেজার করেছিলাম, কিন্তু প্রথম দিকে কিন্তু 2 সাইডের এরিয়া মেজার করিনি, 1 সাইডের এরিয়া মেজার করেছিলাম। আমার মনে হয় সেরকমই ছিল। এখন বেসিকটা বোঝার জন্য যদি একেবারে ইনডেপথের সব খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তাহলে অনেক জটিল হয়ে যাবে, এক জায়গায় পড়ে থাকতে হবে আমাদের। তা আমরা থাকবো না। বেসিকটা বোঝার জন্য আমরা একটু ডিটেইলসে যাব। ডিটেইলস বলতে কি, ডালপালা বিস্তার করবো, কিন্তু কোনো একটা জিনিস নিয়ে আমরা খুব ডিপে যাব না, তাহলে আমরা বুঝতে পারবো না সবকিছু। তোমার যখন জব নেচারটা এরকম হবে, তখন তুমি সবকিছু ইনডেপথে যাবে, তখন আর তোমার সাইডে ডালপালা বিস্তার করতে হবে, এছাড়া আর কিছু না। এখন তুমি যদি বলো যে আমি সাইডের এরিয়াটা ক্যালকুলেশন করবো না, বলতে পারো তুমি, তাই তো? বলতে পারো। কিন্তু তুমি যখন তুলে নিয়ে আসবা, ওই দিন খেয়াল করবা, এক্সপেরিমেন্ট যেদিন করবা, তুমি দেখবা সাইডে কিন্তু একটু জমেছে। হ্যাঁ, 2 পাশে আমরা 2টা অ্যানোড দিয়েছি। সব থেকে বেশি জিঙ্ক জমবে হচ্ছে যে অ্যানোডের সাইডগুলোতে আর কি, 2 সাইডে। হ্যাঁ, এই তো সব থেকে বেশি জিঙ্ক জমবে হচ্ছে এই সাইডে, এই সাইডে আর ওই সাইডে, যেহেতু 2 পাশে অ্যানোড দিয়েছি, তো এদিকে একটু জমবেই। তাহলে তুমি এইদিকে জমা জিনিসটা যদি তুমি ক্যালকুলেট না করো,
তাহলে হচ্ছে কি, তুমি যে কারেন্ট দিয়েছো সেই কারেন্ট এখানে যেটুকু চলে গেল, এটা জমার জন্য তো কারেন্ট এখানেও কিছু, কারেন্ট ছাড়া তো এই জায়গায় একটু জমতে গেলে যতটুকুই জমেছে তার জন্য কিছু কারেন্ট তো ব্যয় হয়েছে না? তাহলে তোমার কারেন্ট এফিসিয়েন্সির ক্যালকুলেশন আবার ভুল চলে আসবে, এবং কোথাও না কোথাও ইরর থেকে যাবে। এই ইররটাকে আমরা একসেপ্ট করে নিচ্ছি, আর কিছু করার নেই। একদম অ্যাকুরেটলি করতে হলে আমাদের এই পাশে একটা অ্যানোড দিতে হবে, এই পাশে একটা অ্যানোড দিতে হবে, বটমে একটা অ্যানোড দিতে হবে। এই একটা উপায় আছে। আর একটা উপায় আছে যে এই জায়গা টেপ দিয়ে মুড়ে দিতে হবে, নন কন্ডাক্টিং টেপ, এটা মনে রাখো। হ্যাঁ, নন কন্ডাক্টিং টেপ দিয়ে আমার এই জায়গাটা মুড়ে দিতে হবে, এই জায়গাটা, নিচের বটমটা এবং সাইডের বটমটা। তাহলে কি হবে? তাহলে এই জায়গায় কিছু জমবে না। নন কন্ডাক্টিং মানে জমবে না কিছু, তাহলে শুধু এই পাশে আর ওই পাশে যাবে। তখন আমরা এই এরিয়া মেজার করবো। বোঝা গেছে? আমরা যেহেতু এই এরিয়াতে জিঙ্ক ডিপোজিশনকে অ্যাভয়েড করতে পারছি না, সেই জন্য এই এরিয়াটা আমরা বিবেচনায় এনেছি। একটু এরর আছে, আমার বিশ্বাস, ধারণা তোমরা বেসিক জিনিসটা বলেছো, সেটা বুঝলেই হবে। তো এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। এখানে প্রসিডিউর গুলো আছে, আমি যেভাবে বলে দিচ্ছি ওইগুলোই এখানে পরপর লেখা আছে, আর কিছু না। আর প্রসিডিউরটা যখন তোমরা কাজ করবা তখন আরেকবার বলতে হবে, তা নাহলে সব এলোমেলো করে ফেলবা। এই যে ক্যাথোড হিসেবে অ্যালুমিনিয়াম দেওয়া আছে আর অ্যানোড হিসেবে লিড দেওয়া আছে, তারপরে ওগুলোকে পলিশ করতে হয়, সেগুলো তখনই বলে দেবো, আদারওয়াইজ মনে থাকবে না 4-5 সপ্তাহ পরে। যে তারপরে কানেকশন কিভাবে দিতে হবে, এবং আমরা ডব্লু প্র্যাকটিক্যালটা কিভাবে বের করবো, এই যে বলা আছে। আমরা ডব্লু থিওরিটিক্যাল তো ক্যালকুলেশন দিয়ে বের করবো, ডব্লু প্র্যাকটিক্যালটা কিভাবে বের করবো সেটা ওই সময় বলবো, এখন আর না। আমি রোল কল করছি। তাহলে আগামী সপ্তাহে তোমাদের নাই, তোমাদের 3A করাবো আমি। এই এক্সপেরিমেন্ট এখন হবে না, কিন্তু এগুলো তোমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা ইউনিভার্সিটি খুললে আমরা প্র্যাকটিক্যাল কাজ করে তখন রিপোর্ট দিতে হবে। যদি না খুলে স্যার তাহলে আমি এটা, আমরা ভালোটা আশা করি, খারাপটা চিন্তা না করি। সেটা তো অবশ্যই দিতে চাই, মানে যদি এমন হয় অনেক দেরিতে খুলছে, পরে হয়তো বা কম এক্সপেরিমেন্ট করে কম সময়ে আমরা জানি না, এই আনসার্টেনিটি থেকে যাচ্ছে, থেকে তো যাচ্ছেই। কি হবে, আমরা যে কালকে বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে? কিছুই নেই। আমরা আশা নিয়ে বেঁচে থাকি আর কি, প্ল্যান করি সব আশা নিয়ে, সব প্ল্যান সাকসেসফুল হয় না। ঠিক আছে, hope for the best. Roll number 1. Yes sir. 2. Yes sir. Galib na 2? Yes sir. 3. Yes sir. Okay, 3. Yes sir. 4. Yes sir. 5. Yes sir. Sujan Rana. Roll 5 আছে স্যার। Okay, দিয়েছি। 6. Yes sir. 7. Yes sir. 8. Yes sir. 9. Yes sir. 10. 11. Yes sir. 12. Yes sir. 13. Yes sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. 17. Yes sir. 18, 19. Yes sir. Yes, sir. 20. Yes sir. 21. Yes sir. 22. Yes sir. 23. 23 नहीं, 24. Yes sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. Yes, sir. 28. Present sir. 29. 29. Muntaka sir. Yes, sir. 29 at present, sir. Okay, আছে 30 আছে 31. Yes, sir. 32. Yes, sir. 33. Yes, sir. 34. Yes, sir. 35. স্যার ওর মোবাইলের কানেকশন চলে গেছে। আচ্ছা 35 প্রেজেন্ট। 37. Yes sir. 38. Yes, sir. 39. Yes sir.
40 Yes, sir. হ্যাঁ দিয়েছি 40 দিয়েছি 41 Yes, sir. 42 Yes, sir. 43 Yes, sir. 44 Yes, sir. 45 45 ইসমাইল হোসেন আছেন 45 absent 46 Yes, sir. 47 Yes, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes, sir. 16 ব্যাচ 7 Yes, sir. 7 মহিদুল হাসান না Yes, sir. জি আমার অ্যাডভাইজই তো জি স্যার আচ্ছা তোমার ওই রেজিস্ট্রেশনে আমি ওই যে 300টা অ্যাড করে দিয়েছি তুমি চেক করে নিও ঠিক আছে স্যার ওটা হচ্ছে ওই তোমার ট্যুর যেটা হ্যাঁ জি জি ট্যুর ঠিক নাকি আছে ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং জি ওটা তো তুমি তোমার ব্যাচের সাথে করে ফেলতে পারলেই ভালো হয়ে যাবে তোমার জন্য ভালো তোমার ভালো লাগবে ঠিক আছে ওটা 0 ক্রেডিট আওয়ার হ্যাঁ জি স্যার ওটা আমি অ্যাড করে দিয়েছি তোমার রেজিস্ট্রেশনে ঠিক আছে জি স্যার ঠিক আছে ওকে আজকে শুধু অ্যাবসেন্ট হচ্ছে রোল নম্বর 45 স্যার 45 আছে স্যার কানেকশন লস স্যার ওকে ওকে হ্যাঁ দেখতে পাচ্ছি আছে তাহলে অল প্রেজেন্ট আজকে আগামী ক্লাসে আমরা এক্সপেরিমেন্ট 3 করব ঠিক আছে আর আগামী কালকে আমাদের কুইজ আছে 10:05 শুরু হবে তোমরা কোশ্চেন পাবে আর 10:20 শেষ হবে এই কুইজে তোমরা যথেষ্ট টাইম থাকতেই সাবমিট করে দেবে যে এই কুইজের কোশ্চেনের অ্যান্সার গুলো জানে তার 10 মিনিটের বেশি লাগবে না 8 মিনিট তো হতে পারে কারো কারো 10 মিনিটের বেশি লাগবে না 2 টাইমস বেশি সময় দেওয়া হয়েছে অতএব কেউ যদি মনে করো যে এখনো 18 মিনিট পার হয়েছে এখনো 2 মিনিট আছে এইভাবে আমি সাবমিট পরে করি চেষ্টা করতে থাকো ওইটা পরে কি হলো নেটওয়ার্ক চলে গেল কারেন্ট চলে গেল স্যার সাবমিট করতে পারিনি এরকম এক্সকিউজ আমি এটা মানতে পারবো না আগে থেকে বলে রাখছি কারণ 10 মিনিট যথেষ্ট সময় তোমার যেই হয়ে যাবে সাথে সাথেই সাবমিট করে দেবা দেরি করবা ওকে আমাদের নেক্সট থিওরি ক্লাস হচ্ছে আগামী রবিবারে আর টিমসে হবে কালকের কুইজ হবে টিমসে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ